নেক্সট ইজ অয়ন। অয়নকে আমি জানি, আই এম সরি। অঞ্জন, অঞ্জন সিংহ। দাদা আমি মেকানিক্যাল পাস আউট ফ্রম নর্থ কেরালা পলিটেকনিক। আমি এখনো ফ্রেশার, এখনো পর্যন্ত জব খুঁজছি। ওকে, তুমিও 2020 পাস আউট। হ্যাঁ, 2020। সবাই T20 খেলছো এখানে তোমরা। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অঞ্জন। তুমি বললে মেকানিক্যাল, তাই তো? হ্যাঁ দাদা। ওকে, ওকে। সো শুভঙ্কর, 7টা 7 হয়ে গেছে। শুড উই স্টার্ট অর শুড উই ওয়েট ফর সাম টাইম? I think we could start now because we have a time আর window. 2 মিনিট ওয়েট করে নাও, 7টা 10 থেকে স্টার্ট করবো, কারণ 30 জনের মধ্যে এখন 1:30 হয়েছে, আশা করি আসবে। People will come and Sure. go. That's it. Okay, So you going know to what? This is the first lesson for any professional যারা হয়তো কলেজ থেকে সদ্য পাস করে বেরিয়েছে এবং তারা একটা প্রফেশনাল অর্গানাইজেশনে জয়েন করছে। এটা হচ্ছে ফার্স্ট লেসন যে যে কোনো জায়গায় কোনো মিটিং থাকুক। শুভঙ্কর, ক্যান ইউ গো অন মিউট? থ্যাংক ইউ। তো এটা হচ্ছে ফার্স্ট লেসন, যেখানে একটা অর্গানাইজেশনে হয়তো কোনো মিটিং থাকে বা কোনো কল থাকে বা কোনো ডেলিভারেবল থাকে যার একটা ডেডলাইন দেওয়া হয়। তো আমাদের না পাংচুয়াল হওয়া উচিত একটু, এই জিনিসগুলো। মানে আমি আমি আমার নিজের লাইফে খুব মেনে চলি পাংচুয়ালিটি, এবং মানে নিজের এবং অন্যের সময়ের দাম দেওয়াটা খুব ইম্পর্টেন্ট লাইফে। কারণ হয়তো সামনের জন, যে যাকে যে হয়তো তোমাকে টাইম দিয়েছে বা যার টাইম তুমি নিয়েছো, তুমি যদি তার টাইমের কদর না করো, তো সে অফেন্সিভ হতে পারে তার কাছে ব্যাপারটা। অ্যান্ড নট অনলি দ্যাট, ইউ আর অ্যাকচুয়ালি ওয়েস্টিং হিজ টাইম। সো দ্যাটস নট এ গুড থিং টু ডু, রাইট? So I think we all need to understand that from our experience, and going forward, I think হয়তো যারা প্রফেশনাল লাইফে সদ্য পা দিয়েছে তারাও হয়তো বুঝবে জিনিসটা ধীরে ধীরে, এবং তারাও হয়তো ব্যাপারটাকে পুল আপ করবে। বাট আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যারা টাইমে জয়েন করেছে, অ্যান্ড আমিও সেই জিনিসটাকে মেনটেন করে চলি। সো সেই জন্যই বলা, আর কিছুই না। নাও, কামিং টু দ্য মেন থিং, আই থিঙ্ক ইটস অলরেডি টাইম, লেটস স্টার্ট। দ্য মেন থিং যেটা আজকের আমাদের এজেন্ডা। হ্যাঁ শুভঙ্কর, কিছু বলবে? Sir, sorry to intervene. ইয়া, Sorry to intervene. At first, let me introduce you as a trainer. I will. Don't worry. Okay. I Okay. have my content mapped in my head. Don't worry. Okay, Okay. Fine. Thank right. you. Thank you. ওকে, সো আজকের যে আমাদের মেন কন্টেন্টটা, সেটা হচ্ছে কারিকুলাম ভিটা অর সিভি, সেটা কিভাবে এফেক্টিভলি লিখতে হয় সেটা নিয়ে বলা। আই ডোন্ট থিঙ্ক যে আমি হয়তো দ্য মোস্ট সুইটেবল পারসন ইন দিস ওয়ার্ল্ড টু টক অ্যাবাউট ইট, কারণ আমার যেটা এডুকেশনাল যোগ্যতা সেটা তোমাদের মতনই ডিপ্লোমা পাস। এখানে আমি একজন বা দুজনকে হয়তো শুনলাম যারা বিটেক করেছে, লাইক মনিদীপা। দ্য থিং ইজ দ্যাট আমি যেগুলো বলবো সেগুলো আমাকে কোনো কলেজ শেখায়নি, কোনো স্কুল শেখায়নি, সেগুলো আমি আমার নিজের লাইফ থেকে শিখেছি এবং নিজের এক্সপিরিয়েন্স থেকে শিখেছি। সো আমার এক্সপিরিয়েন্সটা আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করতে চাই, এবং by virtue of what I'll just give my background to support that fact. আমি 2005 পাস আউট। আমি নর্থ ক্যালকাটা পলিটেকনিক থেকে পাস করেছিলাম 2005 সালে আর্কিটেকচার নিয়ে। এবং তারপরে আমি কলকাতায় জব করছিলাম, এবং সেই সময় একটা বিরাট বড় রিসেশন হিট করেছিল যখন আমি কলকাতায় ছিলাম, 2008 অ্যান্ড 2009। সেই সময় জবের মার্কেট বেশ খারাপ ছিল। তখনই আমার চিন্তা ভাবনা শুরু হয় যে কলকাতার পরিস্থিতি হয়তো কখনোই ভালো মানে ভালো হবে না আগামী দিনেও, আগামী বছরগুলোতেও। এবং তখন থেকে আমার ভাবনা চিন্তা করা যে আই থিঙ্ক আমার কলকাতা ছেড়ে বেরোনো উচিত এবং বাইরে গিয়ে কোথাও কিছু ট্রাই করা উচিত। তো সেই প্রচেষ্টা দিয়ে আমার কলকাতা ছেড়ে বেরোনো 2010 সালে। অ্যান্ড ফাইনালি আমি চেন্নাইতে গিয়ে একটা জব নিই, এবং চেন্নাইতে প্রায় 1.5 বছর কাটানোর পরে আমি ব্যাঙ্গালোর শিফট করি 2012-তে। এবং তখন থেকে আমি ব্যাঙ্গালোরেই আছি। এর মাঝখানে আমি 1 বছরের জন্য পুনেতে শিফট হয়েছিলাম ফর পার্টিকুলার প্রজেক্ট, 1 বছর আমি পুনেতে কাটিয়েছি। বাট মোস্টলি আমি গত 8 বছর ধরে ব্যাঙ্গালোরেই আছি। অ্যান্ড যে জিনিসগুলো আমি শিখেছি আমার নিজের লাইফ দিয়ে, যে সিভি লেখার কোনো পার্টিকুলার সেট ফরম্যাট নেই।
প্রত্যেকের একটা নিজস্ব চয়েস থাকে কিভাবে সিভি বা সিভির যে কন্টেন্ট আছে সেগুলোকে স্ট্রিমলাইন করতে হবে বা সেগুলোকে লিখতে হবে সিভিতে। এবং প্রত্যেকের একটা সেই একটা ব্যক্তি ব্যক্তি স্বাধীনতা থাকে এবং একটা ইউনিকনেস থাকে, রাইট? তো সেই জিনিসগুলো মেনে নিয়েও আমি এটা বলতে চাইবো যে আজকে যখন আমি প্রায় 15 বছর চাকরি করার পরে নিজের একটা কোম্পানি শুরু করেছি গত বছরে। এবং অবভিয়াসলি যখন আমার একটা নিজের কোম্পানি আমি চালাচ্ছি তখন আমাকে অনেক লোকের সিভি গো থ্রু করতে হয়, অনেক ক্যান্ডিডেটের সিভি গো থ্রু করতে হয়, যেখানে হয়তো আমি এটা দেখি যে যারা ফ্রেশার স্পেশালি তারা ঠিকভাবে সিভিটাকে ফরম্যাটিং করতে পারে না বা কন্টেন্টটা ঠিকভাবে অ্যাট্রাকটিভ ওয়েতে লিখতে পারে না, যার জন্য হয়তো আহ, যারা হয়তো রিক্রুট করতে চায় তাদের অ্যাটলিস্ট বেসড অন দ্য টেকনিক্যাল ক্যাপাবিলিটি ইফ নট এনিথিং এলস, সেই জিনিসগুলো মানে ব্যাকসিটে চলে যায় বিকজ তাদের যে সিভি লেখার ফরম্যাটটা বা তার যে কন্টেন্টটা দ্যাটস নট গুড এনাফ। তো আমি এরকম প্রচুর সিভি পাই যেগুলো হয়তো আমি 6 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের বেশি আমি ওগুলোর দিকে তাকাইও না। সো হিয়ার কামস আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কে হাউ ডু ইউ ফরম্যাট ইউর সিভি ইন সাচ এ ওয়ে যেখানে ইউর সিভি উইল বি ক্যাচিং দ্যাট অ্যাটেনশন অফ দ্য রিক্রুটার অর যেই তোমার সিভিটা গো থ্রু করছে বা পড়ছে, রাইট? তো হাউ টু ডু দ্যাট, that's the agenda and that's the most important question today. And even more important question is that, so just একটা স্ট্যাটিস্টিক দিই, আমাদের ইন্ডিয়াতে বিটেক অ্যান্ড ডিপ্লোমা সবকিছু মিলিয়ে আজকের দিনে হয়তো প্রতি বছরে প্রায় 8 থেকে 10 লাখ ইঞ্জিনিয়ার বেরোচ্ছে, নতুন ইঞ্জিনিয়ার, মানে একদম ফ্রেশ ফ্রম দ্য ওভেন যাকে বলে, রাইট? প্রত্যেকেই জব খুঁজছে, এত জব তো নেই মার্কেটে, গোটা ইন্ডিয়াতেই নেই। সো হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট ইউর সেলফ ফ্রম দ্য আদার্স যেখানে তোমার সিভিটা স্ট্যান্ড আউট করবে, রাইট? তো তুমি যদি বলো যে আমি এডুকেশনাল একাডেমিক্সে আমি এটা করেছি সেটা করেছি, সবাই করেছে, ওয়াজ সো ডিফারেন্ট, রাইট? অ্যান্ড দেন যদি তুমি এটা বলো যে আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিও করেছি, ওকে, সবাই করে, মোস্টলি সবাই করে। এরপরে যদি কেউ বলে যে আমি আহ, হয়তো এত পার্সেন্ট মার্ক এনেছি, ফর এক্সাম্পল ইন ইঞ্জিনিয়ারিং অর ইন ডিপ্লোমা আমি এত পার্সেন্ট মার্ক এনেছি, 80%, 90%, ওকে, তোমার ক্লাসের হয়তো 50% লোকজনই এনেছে। সো ওয়্যার ডু ইউ স্ট্যান্ড আউট? দ্যাটস a question, and that is a question you have to answer for yourself, যে how are you different from others and how to reflect that unique point about yourself in your CV in such a effective way which will catch the recruiter's attention. তুমি তোমার সিভিতে ওই পয়েন্টটা এমন ভাবে প্রেজেন্ট করবে যেখানে ইউ উইল স্ট্যান্ড আউট অ্যান্ড ইওর রিক্রুটার সেটাকে খুব অ্যাটেনশন নিয়ে খুব আগ্রহ নিয়ে পড়বে এবং তোমার ব্যাপারে আরো ইন্টারেস্ট নেবে, হয়তো তোমাকে শর্টলিস্টিং করার ব্যাপারেই হোক বা তোমাকে ইন্টারভিউতে ডাকার জন্যই হোক বা তোমাকে হায়ার করার জন্যই হোক। সো দ্যাটস দ্য থিং। সো বিফোর আই গেট ইন টু হাউ টু রাইট আ সিভি properly or in an effective way, I will like to tell you guys that again, মি অ্যাজ এ রিক্রুটার, আমি যদি কাউকে হায়ার করতে চাই আমি দেখবো তিনটে জিনিস, মানে তিনটে স্টেপ বেসিক্যালি। ফার্স্ট, আমার কাছে যদি 20 জনের সিভি এসে থাকে আর আমার কাছে যদি দুজনকে হায়ার করতে হয়, আমাকে ফার্স্ট 20 জন থেকে ছেটে 10 জনকে শর্টলিস্ট করতে হবে, কারণ আমি 20 জনকেই ইন্টারভিউ করতে পারি না, রাইট? তো যখন কোনো বড় জব হয়, কোনো ভালো জব হয় বা কোনো বড় কোম্পানির জব হয়, রাইট, সেখানে হয়তো 20 জন না, সেখানে হয়তো 20,000 জন অ্যাপ্লাই করে। এবং যারা এইচআর ডিপার্টমেন্টে থাকে বা যারা হয়তো রিক্রুটিং এজেন্সিস থাকে হায়ার্ড বাই দ্যাট কোম্পানি, তাদের তাদের একটা একটা ফিল্টারিং প্রসেস থাকে, রাইট? যেমন আমাদের জল ফিল্টার করা হয় বা কোনো রকম ম্যাল ফাংশন মানে ম্যাল নিউট্রিশনাল জিনিসগুলো যেগুলো খাবার প্রসেসিং এর সময় যেগুলোকে মানে নিউট্রালাইজ করা হয় ফিল্টার করে, সেরকমই এই কোম্পানিগুলোতেও একটা ফিল্টারিং প্রসেস থাকে যেখানে হয়তো 20 জনের থেকে ওরা শর্টলিস্ট করবে হয়তো মাত্র 100 জনকে, রাইট? সেটা ব্যাকগ্রাউন্ড চেকের থ্রু দিয়ে হোক, সেটা একাডেমিক্স এর থ্রু দিয়ে হোক, সেটা এক্সপিরিয়েন্সের দিক থেকে হোক, সেটা তোমার সাকসেসফুল ক্যারিয়ার এবিলিটির দিক থেকে হোক বা তোমার টেকনিক্যাল নলেজের দিক থেকে হোক।
এরকম অনেকগুলো ওদের ক্রাইটেরিয়া থাকে বা অনেকগুলো প্যারামিটার থাকে যেখান থেকে ওরা হয়তো 20,000 থেকে 100-তে পৌঁছায়, রাইট? এবার সেই 100 জনকে, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ, সরি দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ। সো নাও ইউ গেট ইনটু দ্য সেকেন্ড লেভেল অফ দ্য গেম। সো সেকেন্ড লেভেলে কি হয়, সেই 200 জনের ইন্টারভিউ নেওয়া হয়, রাইট? সেই 200 জনের ইন্টারভিউ, সরি 100 জনের ইন্টারভিউ নেওয়া হয়। এবার এই 100 জনের ইন্টারভিউতে যদি তুমি সাফিসিয়েন্টলি নিজেকে রিপ্রেজেন্ট করতে না পারো, দেন এগেন ইউ আর আউট। সো যখন আমি বলছি সাফিসিয়েন্টলি নিজেকে রিপ্রেজেন্ট করতে না পারো, দ্যাট ইজ বেসিক্যালি স্ট্যান্ডিং আপ ফর ইয়োর সেলফ। তুমি 3 বছরের ডিপ্লোমা করেছো, তুমি 4 বছরের তুমি বিটেক করেছো, যদি তোমার আর্কিটেকচার হয় তো তুমি 5 বছরের আর্কিটেকচার করেছো, হোয়াট এভার ইট মে বি, রাইট? এই 3 বছর, 4 বছর বা 5 বছরে তুমি যা যা কিছু জেনেছো, পড়েছো, শিখেছো, ইউ হ্যাভ টু জাস্ট শো ইট টু দেম। অ্যান্ড ডোন্ট 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 গেট মিস্টেকেন, ওখানে যে কোশ্চেন গুলো করা হয়, দ্যাট উইল নট বি কামিং ফ্রম ইউর সিলেবাস। যে সিলেবাস গুলো তোমরা হয়তো কলেজে পড়ছো, সেগুলো থেকে তোমাকে কোশ্চেন করা হবে না, রাইট? তো অবভিয়াসলি দেয়াল বি সাম প্রেজেন্স অফ মাইন্ড, সাম সেন্স অফ হিউমার, সাম স্মার্টনেস, স্ট্রিট স্মার্টনেস, যে জিনিসগুলো তোমাকে দেখাতে হবে ওখানে, টু বি স্ট্যান্ডিং আউট ফ্রম দ্য রেস্ট অফ দ্য 99 অল বাই ইয়োর সেলফ। সো যদি, লাইক ফর এক্সাম্পল, এখানে মণিদীপা হয়তো উইপ্রোতে চাকরি করছে এখন, শি মাইট সেকেন্ড মি অন দিস, যে উইপ্রোর মতো কোনো কোম্পানিতে বা হয়তো ইনফোসিসের মতো কোনো কোম্পানিতে জব পেতে গেলে একটা রাউন্ডের ইন্টারভিউ হয় না, অনেকগুলো মাল্টিপল রাউন্ডের ইন্টারভিউ হয়। সো একটা রাউন্ডে, ফার্স্ট রাউন্ডে যখন ইন্টারভিউ হয় তখন হয়তো তোমার 100 জনের থেকে হয়তো তুমি 10 জনে পৌঁছালে বা 20 জনে পৌঁছালে, অ্যান্ড দেন সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডের ইন্টারভিউ হবে, একটা এইচআর ইন্টারভিউ, একটা ম্যানেজমেন্ট ইন্টারভিউ হয় বা একটা ম্যানেজার ইন্টারভিউ, যাই হোক। তো সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, এইভাবে ওরা শর্টলিস্ট করে করে ফাইনাল ক্যান্ডিডেটে পৌঁছায়, যেখান থেকে ওরা সিলেক্ট করে, রাইট? ট্রাস্ট মি, যখন একদম ফাইনাল লেভেলে পৌঁছায় ওরা সিলেকশনের জন্য, দেন দে obviously recall the conversations that they had during that many numbers of interviews, but also they go back and they refer the CV, and that is where your CV becomes so very important. Okay, so obviously এটা একটা খুব সাবজেক্টিভ ব্যাপার, হয়তো কোনো কোনো কোম্পানিতে ওরা মনে করতে পারে যে সিভি ইজ নট গুড এনাফ, বাট ট্রাস্ট মি अगेन, CV is the first impression that you have to make, and they say that first impression is the last impression. So if your CV is not good enough, then you are screwed. Okay, you will not be even getting from that 20,000 to 100, right? তো সিভি এমন ভাবে লিখতে হবে যেটা স্ট্যান্ড আউট করবে এবং যেটা এফেক্টিভ হবে, একটা ইমপ্রেশন ছেড়ে যাবে তোমার রিক্রুটারের মাইন্ডে, রাইট? সো নাও আইল গেট ইনটু দ্য রাইটিং পার্ট অফ ইট। ভেরি সিম্পল, এখানে সবাই লিখেছে, এখানে হয়তো সবাই সিভি লিখেছে নিজের জন্য, নিজের ফ্রেন্ডের জন্য বা নিজের ভাই বোনের জন্য, কখনো না কখনো নিজেদের লাইফে। সবাই জানে একটা সিভির বেসিক ফরম্যাট কি হয়, বাট দেন সবাই কি জানে যে ওই সিভির ফরম্যাটে যে জিনিসগুলো লেখা হয় সেগুলো কতটা এফেক্টিভলি করা হচ্ছে বা কতটা এফেক্ট তাদের রিক্রুটারের মাইন্ডে ছাড়ছে? হয়তো কেউ কেউ জানে, কেউ কেউ জানে না। তো এগেন, যেটা আমি আগেও বললাম যে সিভির কোনো পার্টিকুলার ফরম্যাট নেই, বাট স্টিল আই থিঙ্ক উই শুড অ্যাটলিস্ট স্ট্রিমলাইন আ লিটল বিট অফ দ্য থিং, যেখানে হয়তো বেসিক ফরম্যাট গুলো, বেসিক যে জিনিসগুলো যেগুলো যেখানে আসা উচিত সেই জিনিসগুলো আসবে অ্যাটলিস্ট, রাইট? সো ফার্স্ট থিং ফার্স্ট, আমি অনেক সিভি পাই যেখানে যে ক্যান্ডিডেট যে সিভি লিখছে, যার সিভি এটা, তার তার কোনো পিকচার থাকে না। ওকে, সো জাস্ট ওয়ান থিং, যারা এর আগের এই সিভির সেশনটা অ্যাটেন্ড করেছে তাদেরকে আমি বলে দিই, যেমন শুভঙ্কর আছে বা নিতিকা আছে, রিতম আছে, আই ডোন্ট নো হু এলস, অনিশা আছে, দেবরাজ আছে, এরা পুরোনো সেশনটা, আগের সেশনটা অ্যাটেন্ড করেছিল। তো আমি জাস্ট ওদেরকে সবাইকে বলে দিচ্ছি যে আগের সেশন থেকে এটা একটু আলাদা হবে। ওকে, সো জাস্ট বি প্রিপেয়ার টু বি লিটল পাজলড, হয়তো আমি আগে যেটা বলেছি তার থেকে কিছু ডিফারেন্টও বলতে পারি আমি এখানে, রাইট? সো ইয়া, গেটিং ব্যাক হিয়ার, আমি অনেক সিভি আমি পাই বা পেয়েছি যেখানে ক্যান্ডিডেটের কোনো ছবি থাকে না। ইটস আ মিস্টেক নট টু পুট ইউর পিকচার ইন দ্য সিভি। কেন? কারণ আমি একটা আহ, একটা একটা ক্যান্ডিডেটকে আমি রিক্রুট করছি, রাইট?
আমি যদি সেই নামটার এগেনস্টে একটা ফেস না বসাতে পারি, দেন ইটস আ ডিসঅ্যাডভান্টেজ ফর মি। মানে হয়তো তোমরা হয়তো জিনিসটা বুঝতে পারবে না, বাট আমি আমি অনেক লোককে রিক্রুট করেছি। আমি সেই মাইন্ডসেট থেকে বলছি যে আমি যদি একটা নামের এগেনস্টে একটা ফেস না বসাতে পারি, ইটস আ ডিসঅ্যাডভান্টেজ ফর মি। আমি জানি ইফ আই এম দ্য রিক্রুটার, আমি হয়তো ওই ক্যান্ডিডেটের ব্যাপারে আরো কিছু ছানবিন করব। ছানবিন মানে রিসার্চ করব ইন্টারনেটে। আজকাল ইন্টারনেট প্রেজেন্সটা খুব জরুরি হয়ে গেছে, এবং আমার মনে হয় 90% ক্যান্ডিডেটের ইন্টারনেট প্রেজেন্স আছে, সেটা ফেসবুক হোক, সেটা লিঙ্কডইন হোক, সেটা ইনস্টাগ্রাম হোক, যাই হোক না কেন, রাইট? আমি কিছু ছানবিন করব অবশ্যই, অ্যান্ড আই উইল আলটিমেটলি ফাইন্ড আ ফটো অফ দ্যাট ক্যান্ডিডেট, যেখানে হয়তো আই উইল বি এবল টু পুট ইট, বাট দেন দ্যাট উইল টেক সাম এফোর্ট ফ্রম মাই সাইড। I think to make that part effortless, you always should always should put a picture in your CV. That's first thing. Second thing, so CV curriculum vitae is basically a detailed biography about yourself. Don't get mistaken, যেখানে বায়োডাটা and সিভি অনেক লোকে গুলিয়ে ফেলে। You should not do that. Biodata is a different thing and CV is a different thing. Okay. So, okay, there is one more thing that's called resume. So, resume again is a different thing. হয়তো হয়তো সবাই এমন ভাবে কথাগুলোকে বলে যে রেজিউমে পাঠিয়ে দাও, সিভি পাঠিয়ে দাও, বা বায়োডাটা পাঠিয়ে দাও। থ্রি দিস থ্রি আর ডিফারেন্ট থিংস, ওকে? অ্যান্ড এগুলোর যে উৎপত্তিগুলো, যেগুলো অরিজিন অফ দিস ওয়ার্ডস আর অলসো ফ্রম ডিফারেন্ট কন্টিনেন্টস অ্যান্ড ডিফারেন্ট কান্ট্রিজ। সো ইন্ডিয়াতে যেটা চলে, মোস্টলি লোকজন বলে বায়োডাটা। মোর দ্যান সিভি অ্যান্ড মোর দ্যান রেজিউমে লোকে বলে বায়োডাটা। দ্যাট ইজ দ্য মোস্ট কমন ক্যাচ ফ্রেজ দ্যাট উই ইউজ ইন ইন্ডিয়া। বাট দেন ডোন্ট গেট মিস্টেকেন, সিভি হচ্ছে এমন একটা জিনিস যেখানে তোমার পুরো ডিটেলটা আসবে, যেটা হয়তো তোমার বায়োডাটাতে আসবে না, যেটা হয়তো তোমার রেজিউমেতে আসবে না। ওকে, নাও coming to the whole detail of what is the difference between resume and a CV, right? One resume and one CV. So I have some notes here. I'll just read it out of that. ইংরেজিতে বলছি, আশা করি সবাই বুঝতে পারবে। There are several differences between a curriculum vitae and a resume. A curriculum vitae is a longer, up to 2 or more pages. 2 or more, please mind that. আমি এই জিনিসটাতেও আসবো একটু পরে। More detailed synopsis of your background and skill. A CV includes a summary of your educational and academic background, as well as teaching and research experiences, publication, presentation, award, honors, affiliations, and other details. So basically, CV is much more detailed. Okay. Resume, you will give a summary level detail, and in CV, you will give a micro level detail. There is a difference, right? Like a resume, a curriculum vitae should include your name, your contact information, education, skills, experience, etc., etc. In addition to the basics, a CV includes research and teaching experiences, publications, grants, fellowships, professional association and licenses, awards, and other information relevant to the position you are applying for. Relevant to the position, mind that it is very very important. আই রিমেম্বার একটা একটা টিভিতে একটা অ্যাড আসতো Naukri.com এর। সেখানে দেখাচ্ছে একটা দের ইজ আ ডান্সার, ওকে? সে কি করছে, হাতে দুটো ওই প্লেন থামানোর যে ফ্লাইট যখন এসে ল্যান্ড করে, ওগুলোর জন্য লাইট দেখায় ওরা, গ্রিন অ্যান্ড ইয়েলো সামথিং, রেড সামথিং দেখায় ওরা। সেই নর্তকী যে আছে, সে একটা ফ্লাইটের সামনে দাঁড়িয়ে, এরোপ্লেনের সামনে দাঁড়িয়ে ওটাকে থামাচ্ছে, অ্যান্ড ইট সেজ ইউ ল্যান্ডেড আপ ইন আ রং জব, ট্রাই নকরি। সো বেসিক্যালি দ্যাট ইজ ওয়ার পিপল গো রং। হয়তো আজকে আমরা একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমাদের একটা স্কিল সেট আছে, এবং সেই স্কিল সেটটার বাইরে গিয়ে আমরা কিছু ট্রাই করতে যাচ্ছি, and in that process what happens, they apply or they actually get selected for some job which they are not suitable of. Okay, so please clearly make up your mind যে যেখানে you are going to write a CV for a particular position or a job, you have to write your CV such a way that your CV looks like you are the relevant candidate to land up into that job. Okay, don't get mistaken here. It's very very important, right? Then
Make sure that you include all dates of all your curriculum activities that you have done, the academics that you have achieved, or any publication or any certification that you have got. Please make sure that your dates are there. Dates as in not like date, month, year format, but at least the month and year format, which month, which year you have gotten that, right? Okay, now I'm getting into the detail of the CV. So first thing first, I told that you should put a picture, ideally on the right hand side of the CV, on the right hand side top corner. But then there are other formats wherein you can actually put the picture on the left hand side top corner also. Okay, you can put whichever way you want. The format is up to you, right? Next, your contact information. It's very important that you give all your contact information at the same bunch, in the same category, together, যেখানে রিক্রুটারকে খুঁজতে হবে না যে তোর মোবাইল নাম্বার কি বা তোর সেলফোন নাম্বার কি বা তোর বাড়ির অ্যাড্রেস কি বা তোর ইমেল আইডি কি, রাইট? সো নেম, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার অর সেল নাম্বার, আজকের দিনে টেলিফোন নাম্বার বা ল্যান্ডলাইন খুব কম লোকের বাড়িতেই থাকে। সো সেল নাম্বার অবভিয়াসলি অ্যান্ড ইমেল আইডি, this should go at the top, wherein everything will be clubbed together. Okay, then comes the personal information about yourself. Date of birth. Now for example, হয়তো তোরা হাসবি, I have turned 36 few days back. আজ থেকে আমার হয়তো 16 বছর ধরে আমি জব করছি বা প্রফেশনাল ফিল্ডে আছি। 16 বছর, আরো হয়তো 16 বছর পরে আমার যেটা হবে 32 বছর এক্সপিরিয়েন্স হয়ে যাবে, রাইট? অ্যান্ড 32 বছর মানে টোটাল এক্সপিরিয়েন্সের সাথে সাথে আমার বয়সটা ততটাই হয়ে যাবে। সো আজ থেকে 16 বছর পরে তার মানে হচ্ছে আমার 52 বছর বয়স হবে, রাইট? তো 52 বছর বয়সে গিয়ে যদি আমি আমার একটা জব চেঞ্জ করতে যাই, আমাকে বলবে এই আঙ্কেল কোথা থেকে এসছে। ঠিক আছে, তো একটা সময় পরে যেমন জব চেঞ্জ করাটা আইডিয়াল না, বাট দেন দেয়ার আর সার্কামস্টান্সেস যেখানে হয়তো আমরা সেই জিনিসটাকে অ্যাভয়েড করতে পারি না। বাট দেন আমরা যদি আমাদের ডেট অফ বার্থ বা আমাদের এজটা ক্লিয়ারলি না লিখি, দ্যাট উইল বি কাইন্ড অফ চিটিং, cheating to the person who is trying to recruit you. So you should always mention your date of birth. It's really important. কারণ ইফ আই এম দ্য রিক্রুটার অ্যান্ড আমি যদি আমার একটা প্রজেক্ট ম্যানেজারকে হায়ার করতে যাই যেখানে সাইটে খুব তাকে অ্যাক্টিভলি কাজ করতে হবে, আই উইল ফাইন্ড আ ফ্রেশ লেগ রাদার দেন গোয়িং ফর আ বুদ্ধা, যে 50 বছর যার বয়স হয়ে গেছে, যে যার হয়তো এনার্জি লেভেল একদম ডাউন হয়ে গেছে, রাইট? এক্সপিরিয়েন্স ডেফিনেটলি ম্যাটার্স, বাট অ্যাট দ্য সেম টাইম there is a thin line যেখানে হয়তো মানে রিক্রুটারকে ডিসাইড করতে হয় যে সে কোন এজ গ্রুপের পার্সনকে হায়ার করতে চাইছে। সো ইফ বিইং আ পার্সন হু ইজ অ্যাপ্লাইং ফর দ্যাট জব, ইফ ইউ ডোন্ট give that clarity to the recruiter, then it's not the right thing to do. That's what I feel, and that's why it is very important that you should put your date of birth in the CV. Then comes citizenship. এটা এই পার্টিকুলার পয়েন্টটা কেন দিতে হয়? দের আর পিপল যারা বাইরে কাজ করার জন্য অ্যাপ্লাই করে, আই মিন আউটসাইড ইন্ডিয়া, অ্যাব্রড, মোস্টলি ইন দ্য মিডল ইস্ট or in Australia or in Canada, these companies and even few of the African nations also, and obviously APAC, Asia Pacific region যে কান্ট্রি গুলো আছে, that can be China, that can be Hong Kong. Obviously Hong Kong and China are problem. There is Korea, there is Thailand, there is Indonesia, this whole belt basically, even for that matter Japan. Okay, so if you don't mention your citizenship, then what happens? যারা হয়তো রিক্রুট করতে চাইছে ফর such level or such scale, স্পেশালি ইন দ্য মিডল ইস্ট যেখানে হয়তো এই ব্যাপারটা খুব কড়াকড়ি, আহ, ওরা হয়তো তোর সিভিটাকে ডিসকার্ড করে দিতে পারে। কেন? কারণ ইন্ডিয়া থেকে প্রচুর ওয়ার্কফোর্স যায় মিডল ইস্টে কাজ করতে, ওমান, ইউএই, সৌদি, বিভিন্ন কান্ট্রিগুলোতে যায়। সো ওখানে একটা প্রচুর প্রবলেম আছে, মানে ইন্ডিয়ানসদের সাথে খারাপ ব্যবহার করা হয় বা খারাপভাবে ট্রিট করা হয়, যাই করা হোক না কেন। বাট দেন দের আর পিপল হু আর ওয়ার্কিং ইন দোজ কান্ট্রিজ ইন আ ভেরি গুড পজিশন ইন দ্য ভেরি গুড কোম্পানিজ, অ্যান্ড আই নো মেনি অফ দেম পার্সোনালি, অ্যান্ড দে আর ডুইং গুড, দে আর ডুইং ফাইন। সো তাদের কাছ থেকে শোনা আমার এই জিনিসটা যে সিটিজেনশিপ ব্যাপারটা ওদের কাছে ম্যাটার করে, কারণ
ওরা সব কান্ট্রি থেকে হায়ার করতে চায় না। ফর এক্সাম্পল, ইভেন দো সাউদি ইজ এ মুসলিম কান্ট্রি, দে উইল স্টিল নট হায়ার ফ্রম পাকিস্তান। you know they prefer Indians over Pakistanis because ইন্ডিয়ানদের কালচারটা ওরকম। ইন্ডিয়ানরা হার্ড ওয়ার্কিং তো ডেফিনেটলি হয়, বাট অ্যাট দ্য সেম টাইম দে ডু আ লট অফ ভ্যালু অ্যাডিশন টু দ্য অর্গানাইজেশন অফ দ্য ফার্ম, যেটা হয়তো অন্য কোম্পানি গুলো করতে পারে না। ইভেন they are reluctant to hire from their neighboring countries which is in that belt. They actually they will either hire from India or they will hire only the local people, right? So that is why citizenship জিনিসটা মেনশন করাটা জরুরি when you are applying for a uh, rather abroad job, okay, overseas job. And then because you are applying for an overseas job, your visa status and your passport, if you have that, that becomes also important to be mentioned. So if you don't have that, then you can just mention that you can apply for it based on the job confirmation or offer letter, whatever it may be. And obviously gender you need to mention, although from your picture they will come to know whether you are a male or a female, but still, I mean, just for the heck of it, you should mention it, right? So these are the first two segment. Third segment is the optional information. Why I'm saying optional, you will come to know when I say that. First is the marital status. So why it is optional? কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে এটা ম্যাটার করে। if you are single, then it is better for them that you don't have a drawback or somebody to pull you from behind to stay back or come back from that country to home country or hometown again and again. And there is no যাকে বলে পিছুটান নেই, right? বাংলা যেটাকে বলে পিছুটান নেই। And obviously children, whether you have children or not, and that's another পিছুটান, right? So ওভারসিজ জবের ক্ষেত্রে এগুলো ম্যাটার করে। and even for that matter, when even in within India, if you are actually applying for a job in some other country, other city or other state apart from your own state or your own city, West Bengal or Calcutta, সেখানে ওই জিনিসগুলো ম্যাটার করবে। কারণ ফর এক্সাম্পল, if somebody is going to Bombay or Pune for a job and a recruiter is finding that you are married and you are having a kid, then they might think that এ তো বারবার কলকাতা ফেরত যাবে, because he's not or she is not shifting his family or her family here in this city. সে বারবার দিনে মানে বছরে 4 বার করে ছুটি চাইবে। So that becomes a drawback, right? But then again, hiding that information is also not right. You should be very clear about your actual status of marriage or having a children. Okay. So again, it's optional. You can give it or you can not give it. You can choose not to give it. But then at the same time, I feel that hiding is not the right policy here, right? Next segment is employment history. Now, from here, the most important part starts. এমপ্লয়মেন্ট হিস্ট্রি, যখন আমরা ফ্রেশারদের কথা বলি, অবভিয়াসলি তাদের কোনো এমপ্লয়মেন্ট হিস্ট্রি নেই। অ্যান্ড দ্য ফানি থিং ইজ দ্যাট আজকের দিনে, আজকের দুনিয়াতে সব কর্পোরেট কোম্পানিগুলো চায় ফ্রেশার উইথ 5 years of experience, অ্যান্ড দ্যাটস দ্য আইরনি। সো ফ্রেশাররা কি করবে? তাদের কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেই, তাদের কোনো ফিল্ড নলেজ নেই, ইন্ডাস্ট্রিয়াল নলেজ নেই, তারা কিভাবে জব পাবে, রাইট? সো লাকিলি এনাফ there are companies যারা ফ্রেশার হায়ার করে, এবং তারা ফ্রেশার হায়ার করে উইথ পারপাস, নট জাস্ট লাইক দ্যাট, ওকে? এক্সকিউজ মি। কিছু কোম্পানি আছে যারা তাদের অপারেশনাল কস্ট কমাতে চায়। যখন আমি বলছি অপারেশনাল কস্ট, এটাকে শর্টে বলে ওপেক্স। কেন কমাতে চায়? কারণ আজকের দুনিয়াতে মন্দা চলছে। দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাকচুয়ালি এন্টারিং ইন আ নিউ ফ্রেশ রিসেশন। ইনফ্যাক্ট 2-3 দিন আগেই একটা নিউজ আমি দেখলাম যে অস্ট্রেলিয়া আফটার 30 years দে হ্যাভ এন্টার্ড দ্য রিসেশন অফিসিয়ালি, and it's their government, they have accepted that, right? তো ব্যাপারটা হচ্ছে এই রিসেশনের মার্কেটে প্রত্যেকটা কোম্পানি চাইবে কস্ট কাটিং করতে। they will cut their corners of expenditure and they will try to hire low value resources. when I say low value resources, আজকে যদি একটা 10 বছরের এক্সপিরিয়েন্সড ছেলেকে তাকে হায়ার করতে হয়, হয়তো তাকে 1 লাখ টাকা পে করতে হবে।
সেখানে যদি একটা সদ্য কাজ ফ্রেশার, সদ্য কলেজ থেকে পাস করা, তাকে যদি হায়ার করতে হয়, তাকে হয়তো সে 10,000 টাকা দিয়ে কাজ করিয়ে নেবে। তাকে হয়তো 6 মাস শেখাতে হবে কাজটা, কিন্তু আফটার 6 মান্থস সে অলমোস্ট 80 to 90% এফেক্টিভলি কাজ করবে এবং এফেক্টিভলি এফিসিয়েন্টলি কাজ করবে, সেম অ্যাজ দ্যাট 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স গাই, রাইট? তো তখনও কিন্তু তার স্যালারি বাড়ানো হবে না। তাকে যে 10,000 টাকা দেওয়া হয়েছিল, হয়তো 2 বছর তাকে সেই 10,000 টাকা স্যালারি দিয়ে সে চালাবে। তো ইটস আ হিউজ কস্ট সেভিং ফর দ্য অর্গানাইজেশন। বাট দেন এই যে ফ্রেশারকে তারা হায়ার করবে, এরকম ফ্রেশার তো আমি যেটা বললাম যে হয়তো আহ, বছরে হয়তো 10 লাখ ইঞ্জিনিয়ার পাস করে বেরোচ্ছে। আই ডোন্ট নো, দ্য নাম্বারস ক্যান বি মোর। তো এরকম ফ্রেশার বিটেকও হবে, এরকম ফ্রেশার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সও হবে, এবং এরকম ফ্রেশার হয়তো আইটিআই পাস করা ছেলেরাও হবে। তো এক্ষেত্রে যারা ফ্রেশার, তাদের এমপ্লয়মেন্ট হিস্ট্রি যেহেতু নেই, তাদেরকে এমফেসাইজ অবভিয়াসলি করতে হবে একাডেমিক্স এর উপর, একাডেমিক্স এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের উপর, এবং সেখানে তারা কতটা শিখেছে, কতটা মার্কস এনেছে, এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা হয়তো কোনো ইন্টার্নশিপ তারা করেছে, সেই জিনিসগুলোতে এমফাসাইজ করতে হবে। ইন্টার্নশিপ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হিয়ার, কারণ আই নো ফর এ ফ্যাক্ট যেখানে বিটেক বা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো যেগুলো হয়, ইভেন আইআইটি যেগুলো হয়, ওরা ওদের সিলেবাসে পার্টিকুলারলি ওদের একটা ইনক্লুডেড থাকে ইন্টার্নশিপ করা। সামার ইন্টার্নশিপ হয় এবং সেখানে ওদেরকে পাঠানো হয় একটা কোম্পানিতে। অবভিয়াসলি দ্য কোম্পানি উইল কাম এন্ড চুজ দেম। সেখানে পাঠিয়ে তাদেরকে সিলেক্ট করিয়ে তাদেরকে 6 মাসের বা 4 মাসের একটা ইন্টার্নশিপ দেওয়া হয়। এবং সেই ইন্টার্নশিপের যে এক্সপিরিয়েন্স হয়, দ্যাটস রিয়েলি ভ্যালুয়েবল, অ্যান্ড ইউ ক্যানট কম্পেয়ার উইথ এনিথিং এলস ফর দ্যাট ম্যাটার in case of a particular fresher. Okay, so that is why this whole internship experience becomes important. And at the same time, academics যেখানে হয়তো let's say from North Calcutta Polytechnic, for a internship, sorry, for a fresher job, there are 10 guys who are applying for, okay, এবং 10 জনের মধ্যে থেকে একজনই জবটা পাবে। সেই রোলটা একজনের জন্যই খালি আছে। সো যদি এরকম হয় যে ইনস্পাইট অফ হ্যাভিং সাফিসিয়েন্ট টেকনিক্যাল নলেজ, একটা ছেলে অনলি 65% মার্ক এনেছে, আর আরেকটা ছেলে ইভেন দো হিজ টেকনিক্যাল নলেজ, হিজ ব্যাকগ্রাউন্ড ইজ নট সো গ্রেট লাইক দ্য আদার গাই, বাট সে কি করেছে, সে 80% মার্কস এনেছে। তো অ্যাজ আ রিক্রুটার, ওদের মাথার মধ্যে এই জিনিসটা বসে যায় যে 80% পেয়েছে মানে হি ইজ বেটার, মানে ইন্ডিয়ান মাইন্ডসেট যেটা। So the thing is that you cannot change it. So obviously, what as a fresher you need to do is to earn as many number as possible in your academics. So obviously, your technical knowledge matters, but at the same time, marks also do matters, right? Now, because you are a fresher, now what you will do, you will emphasize on all those things, and also some technical thing that you might have done. For example, you might have made a uh, model of something highly technical in your college, যেটা হয়তো তুই শোকেস করতে পারবি, বা যেটার ব্যাপারে তুই একটা পেপার লিখেছিস হয়তো লিঙ্কডইনে। নট 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 দ্যাট ইউ হ্যাভ টু পাবলিশ দ্য পেপার ইন সাম ওয়েবসাইট অর সামথিং, অর সাম টেকনিক্যাল যাকে বলে ইনস্টিটিউশন। ওকে, টেকনিক্যাল ইনস্টিটিউশনের কোনো পেপার তুই ছাপাসনি, বাট you have done some research, you have made a model of that particular thing, of some machine or something else, and then you have actually written about it in a professional platform like LinkedIn, right? So that also is something which will add on to your brownie points, you being a fresher. তো আমি এতগুলো কথা বললাম ফ্রেশারদের জন্য। এবার যাদের হয়তো কিছু বছরের এক্সপিরিয়েন্স আছে, 2 বছর, 4 বছর, 6 বছর, আই ডোন্ট নো, তো তাদের ক্ষেত্রে এমপ্লয়মেন্ট হিস্ট্রিটা অবভিয়াসলি ইট উইল ম্যাটার, বিকজ দ্যাটস সামথিং যেটার কোনো বিকল্প নেই, যেটার কোনো সাবস্টিটিউট নেই। হয়তো যে একজন 2010 সালে পাস করে বেরিয়েছে, তার হয়তো 10 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এবং সেই 10 বছরে হয়তো সে 2 বা 3টে কোম্পানিতে চাকরি করেছে, বা আরো বেশি নাম্বার অফ কোম্পানিতে চাকরি করেছে। তো প্রত্যেকটা কোম্পানির একটা ইউনিক ব্যাপার থাকে, তাদের ওয়ার্ক কালচার হোক, তাদের নেচার অফ জব হোক, তাদের টু ডিল উইথ থিংস হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা কোম্পানির একটা নিজস্বতা একটা থাকে, ইউনিকনেস। এবং প্রত্যেকটা ওয়ার্ক কালচারে গিয়ে যখন একটা নতুন এনভায়রনমেন্টে গিয়ে যখন কেউ কাজ করবে, তখন তার যে লেভেল অফ লার্নিং যেটা হয় শেখার,
বা এক্সপিরিয়েন্স যেটা সে গ্যাদার করে সেটা একটা ডিফারেন্ট হোল লট অফ ডিফারেন্ট লেভেলে হয়। ইভেন যারা হয়তো আইটি কোম্পানিতে চাকরি করে আমি সেখানেও দেখেছি, ইভেন ম্যানুফ্যাকচারিংও দেখেছি। কি হয়, প্রত্যেকটা কোম্পানির বিজনেস যেহেতু একটু ডিফারেন্ট হয় একে অপরের থেকে, ইভেন দো ইটস দ্য সেম ইন্ডাস্ট্রি, সেহেতু ওদের যে প্রসেস যেগুলো হয় প্রসেসগুলো অনেকটা ডিফারেন্ট হয়। ফর এক্সাম্পল আই জাস্ট গিভ ইউ ওয়ান এক্সাম্পল। কার ম্যানুফ্যাকচারিং এ কি হয়, ইউ মাইট হ্যাভ হার্ড অ্যাবাউট লিন, আজকাল খুব চলছে লিন সিক্স সিগমা। এই যে লিন যে ব্যাপারটা, লিন ইন প্রোডাকশন, অ্যান্ড আজকের দিনে অনেকে সেটা ফলো করছে আফটার 30 ইয়ার্স। বাট এই যে লিন ইন প্রোডাকশন এই ব্যাপারটা এনেছিল টয়োটা, যে টয়োটার গাড়ি আমরা চড়ি, রাইট? অ্যাজ এ ফার্ম, অ্যাজ এন অর্গানাইজেশন, সেই কোম্পানিটা লিন প্রথম ইন্ট্রোডিউস করে ইন দ্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গ্লোবালি। অ্যান্ড তার রেজাল্ট দেখা যেতে শুরু করে আফটার 1 ইয়ার। অ্যান্ড আজকের দিনে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে এরকম হাজার হাজার কোম্পানি আছে যারা লিনটা ফলো করে। ইনফ্যাক্ট লিন সার্টিফিকেশন হ্যাজ বিকাম এ বিগ ডিল ইন আজকের দুনিয়াতে। লিন সার্টিফিকেশন হ্যাজ বিকাম এ বিগ ডিল। সো হয়তো আজ থেকে 30 বছর আগে হয়তো এমন একজন কেউ ছিল যে হয়তো ফোর্ডে কাজ করছিল বা যে হয়তো মার্সিডিজে কাজ করছিল, এবং সে সেই কোম্পানি ছেড়ে এসে টয়োটাতে জয়েন করে। তো তার জন্য নেক্সট 1 ইয়ার উইল বি সাচ আ হিউজ লার্নিং। দ্যাট ইজ হোয়াট আই এম টকিং অ্যাবাউট। যে সে একটা নতুন এনভায়রনমেন্টে এসে একটা কাজ করছে, এবং ইটস আ প্রসেস দ্যাট হি ইজ লার্নিং, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হি ইজ মেকিং দ্য অ্যাপ্লিকেশন, আ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ দ্যাট। সো দ্যাট ইটসেলফ ইজ লার্নিং। নাও ইফ দ্যাট পার্সন আফটার টয়োটা ট্রাইজ ফর আদার জব, লেটস সে সে রোলস রয়েসে ট্রাই করছে আফটার ওয়ার্কিং ইন টয়োটা, তো সে সেই জিনিসটাকে এমফাসাইজ করবে তার এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে অ্যান্ড এক্সপিরিয়েন্সে, রাইট? তো এই এতগুলো কথা বলা এটার জন্যই যে এমপ্লয়মেন্ট হিস্ট্রি যখন তোমরা জিনিসটা লিখবে, ডু নট আন্ডার এস্টিমেট আ সিঙ্গেল থিং দ্যাট ইউ হ্যাভ লার্ন। নেভার আন্ডার এস্টিমেট। It's such a good thing, it's such a badass thing to highlight every smallest thing that you might have gained as an experience. ওকে, সো আমরা যেগুলো লিখি, অ্যান্ড আমি আগের সেশনটাতেও এই জিনিসগুলো হাইলাইট করেছিলাম যে অবভিয়াসলি ইউ হ্যাভ টু রাইট ইউর এমপ্লয়মেন্ট হিস্ট্রি অর ইউর এক্সপিরিয়েন্স ইন আ রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডার। সেই সব জিনিস ঠিক আছে, ইউ উইল ডু দ্যাট এনি হুইচ ওয়ে, দ্যাটস আ নর্মাল স্ট্যান্ডার্ড প্রসেস অফ রাইটিং আ সিভি। Okay, but then with your history of your employment, do not miss out on your most important point, which is your learning, your experience. So অনেকে হয়তো হাইলাইট করে যে আমি 10 বছর ধরে চাকরি করছি, আমি এখানে কাজ করছি, ওখানে কাজ করছি, এই হ্যান্ডেল করছি, সেই হ্যান্ডেল করছি, বাট দে what they have gained as a knowledge from those jobs or those projects, সেই জিনিসগুলো কেউ হাইলাইট করে না। সো you need to be little more detailed about writing it. আর তাতে যদি ফন্ট সাইজ একটু ছোট করতে হয়, কোনো কোনো ক্ষতি নেই, রিডেবল হলেই হবে। আমরা সবাই কি করি, আমরা সবাই একটা ওয়ার্ড ফাইলে বানাই বা সেটাকে হয়তো পিডিএফ করে পাঠাই টু দ্য রিক্রুটার্স, রাইট? যখন আমরা জব অ্যাপ্লাই করি, অবভিয়াসলি ডু ইট। the the whole font, the total height of the font should be readable, good enough. Nothing needs to be done, nothing needs to be bothered about it. Okay, so that's one thing. তো এটা করতে গিয়ে যদি সিভিটা একটু বেশি ডিটেল হয়ে যায়, ক্ষতি নেই। But remember that these are the things which will make your CV standing out from the others. Okay, that's one thing. Now apart from that, academically whatever you are supposed to be highlighting, that you have to do. At the same time, you might have done some research, you might have published some paper, you might have taken some extracurricular training relevant to your industry or relevant to the job you are applying for. Please highlight that also. This will give you some bonus point, and never underestimate that. As I told, যে ইউ নেভার নো, ইউনো, আজকে যদি আমি বলি যে আমি এনসিপি থেকে একটা আহ, আহ, কোনো আর্কিটেকচার স্টুডেন্টকে রিক্রুট করবো হু ইজ ফ্রেশার, ইউ নেভার নো যে হয়তো সে একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে কিছু একটা থিসিস লিখেছে বা একটা কিছু রিসার্চ করেছে যেটা হয়তো আমার খুব পছন্দ হয়ে গেল, অ্যান্ড দ্যাট উইল ম্যাটার ফর দ্যাট পার্সন টু গেট দ্য জব, রাইট? সো ইউ নেভার নো কার জন্য কোন জিনিসটা কখন ক্লিক করে। সো নেভার এভার আন্ডার এস্টিমেট এনি অফ দ্য স্মলেস্ট পয়েন্ট, রাইট? Then comes the educational part after the employment history, and I will not say that educational background or history is
as important as employment history, but again, it is not something which you should overlook. আহ, এখানে হয়তো কিছু লোকজন আছে যারা শুধু ডিপ্লোমা করেছে, এখানে হয়তো কিছু লোকজন আছে যারা ডিপ্লোমার পরে বিটেক করেছে বা করছে। ওকে, সো প্লিজ মেনশন দ্যাট। অ্যান্ড ডিপ্লোমার করার সাথে সাথে বা ডিপ্লোমার পরে ডিগ্রি করার সাথে সাথে আর যা যা কিছু করেছে বা করেছো তোমরা, সেগুলো সবাই মেনশন, মানে সব কিছু মেনশন করো। সো হোয়াট উইল হ্যাপেন, ইট উইল, আই মিন when you are just a diploma holder, and then with diploma you might have done some other certification, for example AutoCAD or Stat Pro or Photoshop or 3D Max, I don't know, there are many softwares in the market, right? So if you have done some course and if you know about those software, that will give obviously some little bit of edge over the others. Okay, so that will make your CV stand out a little bit. And obviously at the same time, if you have taken some professional training, not only certification is one thing and training is a different thing, right? ট্রেনিং এ আমাদের কলেজ থেকে কখনো কখনো পাঠাতো, তো আমি জানি না আজকাল হয় কিনা। দ্যাট ইজ ওয়ান থিং। ইন্টার্নশিপের কথা যেটা বললাম, যদি কেউ চান্স পেয়ে থাকে যে ওই 3 বছর ডিপ্লোমা পড়ার সময় ইন্টার্নশিপ করতে পেরেছে কোনো কোম্পানিতে, বা হয়তো বিটেক করছে এখন, সে ডিস্টেন্সেই করুক বা সেটা প্রপারলি একটা ফুল ফুল টাইম কোর্স হোক, সেখানে হয়তো যদি কোনো ইন্টার্নশিপের স্কোপ থেকে থাকে এবং সেটা যদি তোমরা করে থাকো, প্লিজ হাইলাইট দ্যাট। That will make your chances of getting that job much more higher. Okay, and ওকে, সো স্কুলে, মানে স্কুল আমরা যেটা বলছি মানে 10+ বা 12+, ওই লেভেলের অত বেশি ডিটেল এমফাসাইজ করার দরকার নেই, বিকজ মোস্ট অফ দ্য রিক্রুটার ইন টুডেজ এজ দে নো দ্যাট ওখানে যেগুলো আমাদের শেখানো হয় স্কুলে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, in technical sector those things doesn't really matter, those are like general knowledge. Okay, so just লেখো 10+ এ কত পার্সেন্ট মার্ক এসছে, 12+ এ কত পার্সেন্ট মার্ক এসছে। Obviously they will ask for your mark sheet or certificate, whatever, but then those will not make much of a difference in the technical sector to get a job, right? So write it but don't emphasize on it so much. Now comes the next part of the CV, that's awards, publications, যদি এরকম কিছু থেকে থাকে, যদি কলেজে কোথাও কিছু পারফর্ম করে থাকো এবং তার জন্য যদি কিছু অ্যাওয়ার্ড মিলে থাকে, বা হয়তো কলেজে হয়তো ইউ হ্যাভ কাম টপার, এবং টপার হওয়ার জন্য তোমার যদি কিছু পেয়ে থাকো, প্লিজ হাইলাইট দ্যাট। পাবলিকেশন, যেটা আমি বললাম, যে যদি কোনো লিঙ্কডইন জাতীয় কোনো ওয়েবসাইটে বা অন্য কোনো ব্লগে, ইভেন দো ইফ ইট ইজ আ পার্সোনাল ব্লগ, যেখানে হয়তো তুমি নিজের একটা ব্লগ চালাচ্ছ এবং সেখানে তুমি টেকনিক্যাল স্টাফ নিয়ে তুমি কথা বলছো, সেই জিনিসগুলো তুমি হাইলাইট করতে পারো। অ্যান্ড দ্যাট উইল অবভিয়াসলি, if I am the recruiter, it will give me an understanding যে হ্যাঁ, this guy knows his subject, this guy knows what he is talking about or what he is supposed to do, he has that technical background knowledge or the base where he can actually excel going forward, right? So that will give me some sort of idea. Okay, now coming to the last segment of it. Okay, interest, hobbies. So don't underestimate this part also. Is it required, মানে অনেকেই জিজ্ঞেস করেছে আমাকে এই জিনিসটা, যে এসব হবি লেখা কি রিকোয়ার্ড, মানে আমি সুইমিং করতে ভালোবাসি, বা আমি ট্রেকিং এ যেতে ভালোবাসি, আমি সিনেমা দেখতে ভালোবাসি। ইট ক্যান বি এনিথিং, রাইট? ইওর হবি ক্যান নট বি আ সিম্পল থিং, লাইক ইট ক্যান বি এনিথিং, but should you write it or should you not write it? Because if you write it, how is that even relevant to get that job, which is a technical job? So look, the answer to that question is that you should write it, obviously, yes, but then don't just write generic things like I love reading books, I like traveling, I like to watch cricket match or play cricket. Don't write stuff like this. Okay, please write some interest or some hobby which will be absolutely relevant to the job that you are applying for. It's a technique, it's an art.
Okay, it's an art to convey what actually I want to hear. If I am the recruiter, আমি ওটাই শুনবো যেটা আমি শুনতে চাইবো। Okay, so write something which will be giving me that idea okay, this guy, he is technically sound, he has got good marks in the college to get a diploma or a degree, but at the same time his interest is into something which is again relevant to the job that I have in mind for this guy. Okay, so what are those things? That's the question. Next question, right? I'll give you the examples. Sorry. It can be something achievement oriented. Okay, it can be like, for example, if you are applying in a multinational company, and let's say that company is Europe based, right? You can write that I love to learn new languages. So European languages are very difficult in a way. Spanish ball, German ball, Dutch ball, এগুলো খুব difficult. Even Russian, those are very difficult language. And if somebody knows a single of those language apart from English, it's a bonus point. Touch wood, you never know that that company is a German company, and you know a little bit of German. It will give you the edge over the others. Okay, or it may be a French company, you know French, it will give the, if you will get that advantage. Okay, so that's something that you want to learn, or you love to learn a new language, or something simply fun. For example, uh, অনেক কোম্পানি আছে, অনেক অনেক ইঞ্জিনিয়ারিং কোম্পানি আছে, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেখানে ইয়ারলি কম্পিটিশন হয় অ্যামং দ্য এমপ্লয়িজ, এবং ওদেরকে একটা টাস্ক দেওয়া হয়, টেকনিক্যাল টাস্ক, যেখানে হয়তো ওদেরকে একটা মডেল বানাতে হবে, বা দে হ্যাভ টু ক্রিয়েট সামথিং হুইচ ইজ রিলেভেন্ট টু দেয়ার বিজনেস, অর দে হ্যাভ টু কাম আপ উইথ সাম সর্ট অফ মডেল অর সাম সর্ট অফ মেশিন ডিজাইন, যেটা হয়তো ওই কোম্পানির পক্ষে রিলেভেন্ট হবে, এবং গোয়িং ফরওয়ার্ড দে উইল ডেভেলপ দ্যাট মেশিনারি based on that design, where they will actually earn some royalty out of that company, and they will be able to make that operational. Okay, so this kind of thing. So if you say that you love to you love robotics, for example. Okay, so if you have that knack to get into robotics, and your company is actually into robotics, that thing gels. It gels well. So as a recruiter of that firm, I will see, okay, this guy has an interest in my business model, or my business criteria, or my business product, right? So why not hire this guy? He might develop something very nice for me, right? So this kind of things. Robotics is some abrupt example I gave. It can be something else also, like aerodynamics. I'm just saying, I'm not an expert into robotics, not in aerodynamics, nothing. I have just passed architecture in 2005. I'm just giving these terms because it might be helpful. Okay, there are people, I know my friends from 2005 batch who has passed uh, engineering, mechanical engineering. One of them is working in an IT firm. One of them is a investment banker. Okay, so you never know that তোমার life, তোমার way of career path কোথায় কখন নিয়ে যাবে. If you really have a particular hobby or a knack towards something, please write that in such a way which will help you to get that job. Okay, so যদি কারোর এখানে কোনো কোশ্চেন থাকে, প্লিজ ask me, don't hesitate. So yeah, this is all. And I think আরেকটা যেটা হয়, যেটা হচ্ছে স্কিলস, যেটা হয় মানে সফটওয়্যার স্কিলস অ্যান্ড স্টাফ। অবভিয়াসলি আজকের দুনিয়াতে সবাই কম্পিউটার জানে। কম্পিউটার জানাটা বিরাট বড় কোনো ক্রেডিট না, রাদার না জানাটাই ডিসক্রেডিট। তো কম্পিউটার জানা মানে বেসিক্যালি অপারেটিং সিস্টেম, হুইচ ইজ মোস্ট অফ দ্য টাইম ইট ইজ উইন্ডোজ ওএস, উইন্ডোজ এক্সপি হোক, বা উইন্ডোজ 7 হোক, বা উইন্ডোজ 10 হোক, হোয়াট এভার ইট মে বি। অ্যান্ড কোনো কোনো ক্ষেত্রে এটা লিনাক্সও হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে এটা অন্য কোনো আইওএসও হতে পারে, ফর এক্সাম্পল অ্যাপেলের যে আইওএস হয়। তো দ্যাটস লাইক, অ্যাগেন দ্যাটস নট সামথিং ইউ শুড মেনশন অ্যাবাউট অলওয়েজ। মতলব যারা মেনশন করে যে উইন্ডোজ 10 চালায়, মানে চালানো জানে, দ্যাটস লাইক ফুলিশনেস।
yeah, it's just a software, just like a mobile Android platform এ চলে, so Android operate করাটা is not a credit that is going to add up, right? So don't mention those things. If you know something which is, for example, if you are a mechanical engineer or an electrical engineer, I don't know, and you want to get into web designing or some product development, apart from this Windows or iOS, if you know some other language, computer language, please mention that. ওকে, আই নো সি প্লাস প্লাস যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের বা হয়তো ইলেকট্রিক্যালদেরও মানে বাই ডিফল্ট কোর্সের মধ্যেই আছে। ইফ ইউ নো দ্যাট পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ ইন ডেপথ, প্লিজ মেনশন দ্যাট। ওকে, it can be PHP also, I don't know. Then comes the software part, actual softwares, relevant, again relevant to your trade, relevant to your industry. For example, I am from architecture background, so I know Photoshop, I might know obviously AutoCAD like is the basic thing, and over that Photoshop, over that 3D Max, over that maybe a little bit of Revit. Okay, so যদি এই জিনিসগুলো আমি জানি, তো that's a good thing for me to get a job. Now if you talk about a mechanical engineer, obviously AutoCAD again is basics, and over that I don't know what other things are there. It may be I don't know, শুভঙ্কর বা আর কে আছে, অঞ্জন, হয়তো তোরা কিছু বলতে পারবি, আই ডোন্ট নো। স্যার এখন হয়তো এরকম ওই অটোক্যাডের পাশাপাশি সিএনসিরও কোর্স করানো হয়। হুম হুম সো এই ধরনের যে সফটওয়্যার গুলো আছে, মানে অ্যাজ মেনি অ্যাজ ইউ নো প্লিজ মেনশন, অ্যান্ড অ্যাজ আই সেড আর্লিয়ার যে কখনো মানে অ্যাভয়েড করবি না লিখতে, কারণ ইউ নেভার নো দ্যাট কোন পয়েন্ট কোন রিক্রুটারের ভালো লেগে যাবে, অ্যান্ড হি মাইট জাস্ট হায়ার ইউ। সো নেভার আন্ডার এস্টিমেট দ্যাট, রাইট? তো yeah, that's something that you should always mention. Apart from that, I don't really think that you need to mention anything else. But then একটা জিনিস হয়, ইটস লিটল ফানি, যে যখন আমরা কোনো জবের জন্য অ্যাপ্লাই করি, আমরা একদম বটমে লিখে দিই প্রেজেন্ট সিটিসি অ্যান্ড এক্সপেক্টেড সিটিসি। ডোন্ট মেনশন দ্যাট, দ্যাটস নট রিকোয়ার্ড। আমি আজকের দিনে কত সিটিসি পাই, কোনো কোম্পানি থেকে আমি কত টাকা ড্র করছি অ্যাজ আ স্যালারি, first of all that's a personal matter, not to be given to everyone, number one. And second thing is that যখন ফেস টু ফেস ইন্টারভিউ জন্য টাকা হবে, সেই সময় জিনিসটা ডিসকাস করা হবে এমনিতেই, যে আমি কত টাকা স্যালারি পাই এবং কত টাকা স্যালারি আমি এক্সপেক্ট করছি। সো নো নিড টু রাইট দ্যাট ইন দ্য সিভি। সো অনেকেই লেখে এবং এটা ভুল, লেখাটা ভুল। ওকে, সো লেটস নট ডু দ্যাট মিস্টেক। Yeah, so I think I have come to the end of my whatever I had to say. Now I think we are 1 hour past the session. যদি কারো কোনো কোশ্চেন থাকে, প্লিজ থ্রো মি দ্য কোশ্চেন্স, আই উইল বি হ্যাপি টু আনসার। যদি কারোর কোনো অ্যাডিশন থাকে বা কোনো ভ্যালু অ্যাড করতে চাও কেউ কোনো জায়গায়, প্লিজ প্লিজ গো অন। Bobby, good evening. গুড ইভিনিং স্যার, হাউ আর ইউ? Fine. I was late. Sorry for that. প্রবলেম স্যার, নিউ নর্মালে ঘুরতে গিয়েছিলাম। শুনতে পেলাম আমি। সো এনিওয়ে, আমি জানি না, প্রথম থেকে আমি ছিলাম না, সো আই ডোন্ট নো whether you have shown any reference CV or not. No, I have not shown today, and it was a conscious thing not to be shown. কারণ আগের দিন আমার মনে হয় যে সেশনটার পরে যে আমি যে ভুলটা করেছিলাম, সেই ভুলটা আজকে আমি শুধরেছি রাদার। যে যখন আমি বলতেই শুরু করলাম যে সিভি লেখার কোনো মানে সেট ফরম্যাট নেই, অ্যান্ড তারপরে আমি একটা ফরম্যাট দেখানো শুরু করি যে দেখো সিভি ভাবে লেখে, দ্যাটস আ রং থিং টু ডু। তো আমি আজকে সেই জন্যই কোনো ফরম্যাট দেখাইনি। অলদো আমাদের ড্রাইভে যে ফোল্ডারটা বানানো আছে সেখানে অনেক সিভির ফরম্যাট আপলোড করা আছে, খুব খুব সুন্দর সুন্দর ফরম্যাট, খুব ডিজাইনার ফরম্যাট, যেগুলো আই ক্যাচি, যেগুলো হয়তো স্ট্যান্ড আউট করবে, তোমার সিভিটাকে স্ট্যান্ড আউট করতে হেল্প করবে। তো এরকম অনেক ফরম্যাট আছে, যে কেউ চায় অ্যাক্সেস নিয়ে এই ফোল্ডারে গিয়ে ওখানে দেখতে পারে। বাট আমি কাউকে কোনো একটা সেট ফরম্যাটের মধ্যে
আটকে রাখতে চাইছিলাম না আজকে, কারণ ইটস সামথিং অ্যাবাউট দ্যাট ইন্ডিভিজুয়ালস ইমাজিনেশন, ইমাজিনেশন পাওয়ার, যে তারা তাদের সিভিটাকে কিভাবে রিপ্রেজেন্টেশন দিতে চায়। So it's a Okay. it's somewhat a creative thing, and creativity cannot be confined into a box. Okay. So no, I agree with you, but সেখানে একটুখানি একটা দুটো জিনিস অ্যাডিশনাল আছে। নাম্বার ওয়ান ইজ দ্যাট Sure. আমি স্ক্রিনে যাদেরকে উপস্থিত দেখছি তার মধ্যে I don't know the status of Deep Mojumdar and Monideepa Roy, or whether you people are experienced or freshers. কারণ আমি অয়নকে জানি, নীতিদাকে। দাদা আমি তো ফ্রেশার্স এই বছরই মেকানিক্যালের। Okay, okay, fine. Thank you. And I'm experienced for 1 year. Okay, you were experienced for 1 year. So my next question to Avik is that thank you Deep, thank you Monideepa. Now, actually last 10 years, but একটু বেশি সময় ধরে, when I was engaged in some of the recruiting process, so there was two kind of CV I used to receive, যেটা আমার নিজের জানারও দরকার যে কোনটা ঠিক কোনটা ভুল, বা কিভাবে সেটাকে ইম্প্রোভাইজ করা যায়, বেটার করা যায়। ফ্রেশার্সরা যখন আসে, মানে তখন সেই সিভিটা, সি আই স্টিল রিমেম্বার লাস্ট সেশন ইউ হ্যাভ ইন্ডিকেটেড আস অর ইউ হ্যাভ টোল্ড আস যে রিসার্চ বলে বা মার্কেট রিসার্চ বলে একটা রিক্রুটার বা একটা এইচআর পার্সোনাল হু আর লুকিং অ্যাট সিভি, দে আর জাস্ট টেকিং অ্যাভারেজ 6 seconds. Yeah, I still remember. Correct. So obviously that is not uh, may not be worthy, but that's the life, that's the way Yes. world is going on. Yes, yes. Okay, so my first question to you that for freshers, jodi ektukhani you can guide us je this should be one page length CV should be the must, or even it is experience years are going on, obviously the things are need to be added, like the chronological order of your work experience, and obviously the people who started their career, they haven't done so many things like certifications or those things, that will be those feathers are actually added on your hat when the time is going on, or maybe after 5 years or 6 years. So obviously, I'm not expecting that one page CV is good for, or resume is good for a experienced candidate, and those page will be maybe more. So what is there any guideline, or is there any world kind of guideline? Because why I'm telling you, I have a twofold of question. One is that for the freshers, that you need to guide us. Secondly, for the experience, so last 3 years, if you research hashtag resume or hashtag CV writing in LinkedIn page, or if you go to any, there are the many people who are making the CV professionally by paying, by getting, means it's a business basically. So Yeah, yeah, for I have seen those people, the big shot, they are trying to accommodate their entire 25 years experience or 25 years working thing in one page only. So which is good. Or I have seen somebody else CV also, they said no, আমি এত কিছু করেছি, I have done so many things, so I write 7 pages CV or 8 pages CV or something like that. I'm talking about those experienced guys who are maybe 20 years or 25 years or something like that. yes. So I have a twofold questions. If you kindly guide us from the two angle, for the freshers angle and from the experience angle. Okay. Thank you. Let me share the screen first. Okay. I hope everybody can see my screen right now. Okay. So this is a guy, Indian, no, obviously. I think he is from Indonesia or somewhere. I need to actually find out something. Some place in some country of Asia Pacific region. Okay. And he is a mechanical engineer and he is a fresher.
You can see the date of birth also, 1996. He's just 23, 24, right? Yeah. So just see, this is a one pager, maximum two pager basically, because he's a mechanical engineer. He has put some machine design, whatever he might have done, some research or some internship or some picture of his achievement or certification, something in the second page, which I'm not counting right now. It is for me only one pager CV, and he has made it such a way that, look, work experience. He has clearly mentioned that internship program, as you can see here, right? And then lab assistant and something he has mentioned about structural mechanics laboratory or CAD CAM laboratory, mechanical design and drafting laboratory. So all these things he has mentioned. And this thing basically it has become such a eye catchy thing. When I zoom out to one single page, it's sorry, yeah. When I zoom out in one single page, it's like quite colorful, quite eye catchy, and a proper format. And if you see the font size, it has helped this guy to fit everything within one single page about his achievement and award, about his certification and workshop, about his speaker experience, about his organizational experience, about his work experience, and summary also. And then all his contact information, all his educational background stuff, the technical skill about the softwares, what he learned, and the personal strength, the languages that he knows, everything goes on the left hand side at one proper stack, right? So what I'm trying to say here is that this is a format where a guy like this, I can't even spell it, I mean pronounce his name, our friend Noriyanto. Norianto. Norianto, he has represented himself in such a way within one page, wherein every detail about him is given for a recruiter to hire him as a fresher. Okay, now Rahul, you tell me, if you are the recruiter and this guy has applied in your firm, would you like to hire him based on this CV? It's a fantastic CV. Now, I would say this format is actually followed by last 2 years when I was getting CVs from the freshers guys. I have seen not actually this format, but they are trying to do it. Something But similar, yeah, something similar. something similar because little bit awareness have come. But my problem is that when I start, suppose now you say that 6 seconds. Now by this 6 seconds, it's Nurianto CV is it suits good for me. So I start reading because, or I have given it to HR person who is going for the scrutinize entire thing. So he or she starts reading. The major thing which I faced from the freshers guys, whoever here যারা আছে এখানে, তাদের থেকে মানে তাদেরকে আমার এটা একটা ইনফরমেশন দেওয়ার, এবং অভিক I know you also sometimes get into, means you also experience the same thing. Yes. The summary and something, it's a copy paste from somewhere. Okay. Their first teacher, they feel it's a Google is the first teacher, then YouTube is the second teacher, then third is the good friend is the teacher. or মানে আমি খুব একবারে স্ট্রেট ল্যাঙ্গুয়েজে বলছি, আমি যদি এরকম কোনো সিভি পাই, মানে লেটস সে সাপোজ from a particular college or particular trade, if there is a post for 1 or 2 and people have applied 10 from the particular college and particular class, same batch, All 10 will have the same summary. Almost 7 or 8 will be the same summary. And if I believe me, Ovik, I did something further activity. Probably you will laugh at me, or somebody else also laugh at me. I did the plagiarism check also. Then I have found the source is from the Google CV's reference basically. So they simply put the summary in the CV in the Google, and from there they are নির্লজ্জভাবে কপি পেস্ট করে ওখানে বসিয়ে দেয়। মানে দ্যাট ইজ দ্য মেজর থিং উইচ আই ফেল্ট ভেরি ব্যাড। মানে আমার প্রথম থেকেই আমার কোম্পানিকে, আমি প্রথম থেকে যে কোম্পানিটা আমাকে হায়ার করতে যাচ্ছে তাকে প্রথম থেকেই আমি বলছি যে আমি এটা চোর।
না দেখো, রাহুল দা, গুগল এসে তো মানুষের মানে হিউম্যান কাইন্ডের ভালোই হয়েছে, ক্ষতি তো হয়নি। আর সেই গুগলের দৌলতে যদি কিছু লোকজন ছেলেপুলে যদি চাকরি পায় তাতেও কোনো ক্ষতি নেই। দ্য থিং ইজ দ্যাট গুগলের দৌলতে ক্রিয়েটিভিটিটা মরে গেছে, আর কিছুই না। তো It's creative. See, so, Obik, my point is that when I am going to write something or you are going to do something, we also always do the Google check. We also do the YouTube check. We also referring LinkedIn. But why আমি কেন সামারিটা লিখছি আমার তো সেটা অন্তত জানা দরকার না। এক্স্যাক্টলি আমি মানে রেফারেন্স তো নেবো, অবশ্যই রেফারেন্স নেবো ভাই। আমি একটা কি মানে কেউ এমনি এমনি সিভি লিখতে নাকি? দ্যাট ইজ না, মাই আমার আমার সেটাই বলার যে সিভিটা একটা খুব পার্সোনাল জিনিস, মানে খুবই পার্সোনাল জিনিস, রাইট? কারেক্ট। মানে মানে আমি লাইফে কি করেছি, আমার এডুকেশনাল লাইফে হোক বা আমার পার্সোনাল সরি এক্সপিরিয়েন্স ওয়াইজ হোক, মানে আহ, আহ, কি বলে যেটাকে, অর্গানাইজেশনাল ওয়েতে হোক, এবং আমি আমার সফটওয়্যার স্কিল কি, আমার পার্সোনাল হবিস কি, এগুলো হয়তো আমার কোম্পানির কাজে লাগতে পারে, সেগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে পার্সোনাল। নাও ইট ক্যান নট বি কপি পেস্টেড, ইট ক্যানট বি। অ্যান্ড সামারি ওয়াইজ অলসো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট। তো আমি যদি আমি আমি আর আমার একটা বন্ধু যদি দুজনেই ইঞ্জিনিয়ার হই এবং তার সিভি থেকে যদি আমি কপি পেস্ট করে আমার নিজের সামারি লিখি বা আমার ক্যারিয়ার ওরিয়েন্টেশন লিখি বা ক্যারিয়ার গোল লিখি, দ্যাটস লাইক দ্যাটস নট চুরি, বা দ্যাটস নট প্ল্যাগারিজম, দ্যাটস লাইক ফুলিশনেস। আমি এটুকুই বলতে পারি। তাহলে ইন্ডিভিজুয়ালিটিটা কোথায়, নিজস্বতা যেটাকে বলে সেই জিনিসটা কোথায়, তাই না? অয়ন কিছু বলবে হয়তো। হ্যাঁ, সরি। হ্যাঁ, আমি একটা জিনিস শুধু অ্যাড করতে চাইছি অভিজ্ঞ। হ্যাঁ, বলো বলো প্লিজ। আমি দুটো জিনিস মানে যেটা ফলো করেছি মানে লাস্ট 2-3 ইয়ার্সে, হ্যাঁ, যে সিভি যেটা যায় তার তলায় একটা সিগনেচার এবং একটা ডেট আমরা মেনশন করি। কখনো কেউ প্রশ্ন করেছে যে এটা কেন করা হয়? না, আমি যেটা পেয়েছি সেটা ডেটটা ধরো 2 বছরের পুরনো, ঠিক আছে? That's the এবং that's the problem. হ্যাঁ, আর ছবি যেটা দিয়েছে সেটা এখানে যেমন একটা কালারফুল প্রপার ছবি আছে, ওখানে অবভিয়াসলি একটা ছবি অ্যাটাচ করা বা একটা কালার প্রিন্ট আউট নেওয়া কস্টলি, আমি মানছি, কিন্তু সেক্ষেত্রে কি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দিয়েছে, যে ছবিটা থেকে লোককে আইডেন্টিফাই করা যাচ্ছে, মানে সে যখন ইন্টারভিউতে এসেছে ফেস টু ফেস, আমি আইডেন্টিফাই করতে পারছি না। মানে বেসিক্যালি আধার কার্ড বা ভোটার আই কার্ডের যেরকম ছবি আছে সেরকম একটা ছবি লাগিয়ে দিয়েছে। সেরকম একটা ছবি দিয়েছে এবং ডেটটা যেটা সেটা 2 বছরের পুরনো। I mean, not only that, I am just adding on Oyon's and Ovik's thing, especially for the freshers or যারা 2-3 বছরের এক্সপিরিয়েন্স যারা এখানে আছে, লাইক আমি অঞ্জনকে দেখতে পাচ্ছি, আমি মণিদীপাকে শুনলাম, দীপ কে শুনলাম, নিতিকাকে আমি চিনি। তো আমি যেটা সিভিতে দেখতে পাই না অভিক, মানে একটা সিভি আমি লিখলাম, লেটস সে অভিক রয় সিভি পাঠাচ্ছে, তো তার ফাইলের নাম তো হবে অভিক রয়, ঠিক আছে? অভিক রয় রিজিউমে বা অভিক রয় সিভি, ওকে? or if you are an architect you can say that অভিক রয় an architect, এরকমও লেখা যায়, ঠিক আছে? মানে it depends, বাট এরকম কখনো লেখা যায় না। আমার বলতে খুব খারাপ লাগছে, দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। বাবু সোনা 21025.jpg.pdf, মানে প্লিজ, we are talking about something very serious. This is হ্যাঁ, আমি আরো খারাপ উদাহরণও তোকে দিতে পারি, মানে সেগুলো ঠিক আছে, সবাই এখানে ছেলে মেয়ে নির্বিশেষে রয়েছে বলে, বা সবাই আমাদের জুনিয়র বোধহয় এখানে আমার থেকে তো অ্যাটলিস্ট, তো আমি ওই জন্য আর কিছু ওইসব নিয়ে গেলাম না, মানে আই হ্যাভ আ ফার বেটার এক্সপিরিয়েন্স বেসিক্যালি। তো তারপরে মানে এইরকম হচ্ছে, প্লিজ, মানে আমার সেটাই বলার কথা, এইগুলো যদি মানে আমার প্রথম কোয়েশ্চেনটা আই গট ইওর অ্যান্সার, যে ফ্রেশার্সদের সিভি আমার যা ইনফরমেশন দেওয়ার আছে তা সেটা 1 পেজেতেই দেওয়া সম্ভব, এবং প্রপারলি যদি আমরা ওয়াইসলি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, Nuriyanto's format need not to be copied A to Z, but we can do it by এখানে যারা ফ্রেশার্স যারা রয়েছে তারা ওটাকে একটা রেফারেন্স করে নিজের মতন করে বানাতে পারে, বাট 1 পেজ সিভি ফর আ
0 to 1 or 1.5 or 2 years experience, I think that is good enough. কারণ সবাই কিন্তু আমাদের দেশে ইন্টার্নশিপ করেও না আর করার সুযোগও পায় না, সুতরাং যেটুকুনি ঠিক। তারা অভিজ্ঞতা পায় সেটুকুনি অলরেডি ইউ হ্যাভ অলরেডি এক্সপ্লেন্ড, আই বিলিভ। আমি হয়তো মিস করেছি ওই জায়গাগুলো। হ্যাঁ। Now my second question is to you about that experience, guys, that what should be the ideal. সো ওকে, বিফোর আই গেট ইনটু দ্যাট, জাস্ট দুটো জিনিস বলতে চাই। একটা হচ্ছে ওই যে ফরম্যাটটা যেটা দেখালাম, ইভেন দো ইটস ওয়ান পেজ ফরম্যাট, মানে যখন তুমি প্রিন্ট নেবে বা হয়তো এ ফোর সাইজের প্রিন্ট নেবে বা হয়তো তুমি পিডিএফ করবে, তখন হয়তো তুমি এ ফোর সাইজ সিলেক্ট করবে। তো এ4 পেপারটা যেটা হয় না, আমি সবাইকেই বলছি, এ4 পেপারটা যেটা হয় না, সেটা যথেষ্ট বড় হয়। যখন তুমি একটা এ4 পেপারে লিখতে শুরু করবে, আই এম শিওর সবাই হলে লিখেছে পেপারে, তো এক এক সময় মনে হয় যেন শেষ হচ্ছে না ব্যাপারটা, রাইট? তো there is enough and sufficient space in that one A4 size paper যেখানে enough content লেখা যায়। so please try to keep it crisp, short, যেখানে হয়তো অ্যাজ এ রিক্রুটার কাউকে একটা পেজের পরে দ্বিতীয় পেজে গিয়ে দেখতে না হয়। ট্রাই টু কিপ ইট উইদিন ওয়ান পেজ। যদি একান্তই খুব বেশি ডিটেল থাকে দেওয়ার জন্য বা খুব বেশি কন্টেন্ট থাকে, প্লিজ গো ইন দ্য সেকেন্ড পেজ অবভিয়াসলি, বাট ট্রাই টু কিপ ইট শর্ট উইদিন ওয়ান পেজ। ইজ ওয়ান থিং। অ্যান্ড সেকেন্ড থিং ইজ দ্যাট, যেটা রাহুল দাও বলছিল যে অনেক রকম এক্সাম্পল দিতে পারবে রাহুল দাও, যে যখন ফাইল নেম পাঠানো হয় বা যখন হয়তো সিভি ফাইলটাকে অ্যাটাচ করে পাঠানো হচ্ছে মেলে, তার যে সাবজেক্টটা হয় বা তার যে মেল বডিটা থাকে, এগুলো ম্যাটার করে, এগুলো অনেক ম্যাটার করে। অ্যান্ড ইউ শুড রাইট the mail or the CV naming in a proper way, in a very professional manner, যেখানে অ্যাজ এ রিক্রুটার লাগবে না যে এ তো কোথা থেকে চলে এসেছে, এ তো কোন কোন গ্রামের থেকে এসেছে, কিছুই জানে না, সো আনপ্রফেশনাল, হোয়াট এভার, রাইট? তো আই থিঙ্ক as a nationals, like Indians are little too casual about it. দ্যাট শুড নট বি দ্য কেস। আমরা সবাই একটা প্রফেশনাল লাইফে আইদার এন্টার করে ফেলেছি অর এন্টার করতে চলেছি, বা আমাদের হয়তো অনেকের অনেক বছরের এক্সপিরিয়েন্সও আছে। আমার মনে হয় এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো একটু মাথায় রাখা উচিত, কারণ দিস ম্যাটার্স এ লট। ইট গিভস দ্য ফার্স্ট ইমপ্রেশন অ্যাবাউট ইয়োর সেলফ টু দ্য রিক্রুটার or the manager who is trying to hire somebody, right? That is one thing. Now coming back, sorry, I'll just share the screen again. Now coming back to the second question that Rahul asked, which is basically a format of some experienced guy. I'll just project one experienced guy's uh, CV who has a 25 years of experience, as you can see here, right? In multidisciplinary project management and contract management and site. This is basically a guy who is from a civil background, civil engineering he has done 25 years back, and he has been working for some multinational এবং বড় বড় কোম্পানিতে কাজ করেছে লাইক সিবিআরি and stuff. লাস্ট 12 বছর ধরে সিবিআরিতে আছে। and just so you know that CBRE is number one PMC and commercial real estate firm in this globe, in the world, okay? So সেই রকম একটা কোম্পানিতে সে 12 বছর ধরে চাকরি করছে, so you can imagine the level of experience this guy might be having, right? And he has written a very detailed and very vast CV, still within 2 page only, as you can see. So now আমি ফ্রেশারের কথা বললাম, যদি আমাকে একটা ফ্রেশার হায়ার করতে হয়, তো তার তো এমন কিছুই লেখার নেই যেখানে আমাকে সেকেন্ড পেজে যেতে হয় ফার্স্ট পেজের পরে। কিন্তু যখন আমি একটা ভেরি সিনিয়র লেভেল পার্সনকে আমি হায়ার করতে চলেছি, অবভিয়াসলি তার ব্যাপারে আমাকে অনেক কিছু জানতে হবে। সো এখানে তো মতলব ইটস মতলব হিন্দিতে বলে না বানতা হ্যায়, সেকেন্ড পেজ তো বানতা হ্যায় এখানে, ঠিক আছে? তো এই যে এই জিনিসগুলো লিখেছে, তো রাহুল দা তোমাকেও বলছি যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অবভিয়াসলি খুব শর্ট অ্যান্ড ক্রিস্পে লিখেছে, তার কম্পিউটার প্রফিসিয়েন্সি কি আছে, সফটওয়্যার এন্ড স্টাফ সেগুলো লিখেছে, অ্যান্ড পার্সোনাল ডিটেলও দিয়েছে, যেগুলো হয়তো ওপরেও দিতে পারতো, এখানে নিচে দিয়েছে। অ্যাজ আই সেড যে এখানে কোনো সিভি লেখার কোনো সেট ফরম্যাট নেই, বাট দেন if you can just read through the experience that he has gained since November 1995, যখন আমিও হাফ প্যান্টে ছিলাম, তখন থেকে সে এই লোকটা চাকরি করছে, অ্যান্ড থ্রু দিস মেনি ইয়ার্স হি হ্যাজ রিচড হিয়ার ইন May 20th 2020, এবং সেই অবধি সে পুরো ডিটেলড এক্সপিরিয়েন্স দিচ্ছে। বাট দ্যাট অলসো ইজ লাইক আইড সে 35 to 40% of the entire CV. Now balance, if you read through the beginning, he has given a very nice summary of some 6 lines, and then he talks about his competency, his core competency, what he has done, what he is known about,
okay, in the market or in the industry. He knows about project planning, he knows about construction management, he knows about contract management, quality assurance, coordination, all of this, and a detailed listing of what all he can cover within those segments, right? So for an experienced guy, now here I'm talking about a 25 years of experience. Now if somebody is even 10 years of experience or even 15 years of experience, they also can write such a CV যেখানে তার যে লার্নিং, তার যে এক্সপিরিয়েন্স, তার যে কোর কম্পিটেন্সি, সেগুলোকে সে এমন ভাবে হাইলাইট করবে, এমন ভাবে এমফাসাইজ করবে, যেখানে রিক্রুটার বা ম্যানেজার বুঝতে পারবে যে এই লোকটাকে যদি আমি হায়ার করি, তাহলে একে আমি কোন কাজে লাগাতে পারবো, বা তার স্ট্রেংথ কি, বা তার এক্সপার্টিস কোথায়, right? All these things he has highlighted in such a nice way that people will know কে আমি যদি একে হায়ার করি, আমি কোন কাজের জন্য একে হায়ার করব, and আমি যদি একে হায়ার করি, obviously he has written so many things, he knows his job. So this is, again, this is just a format of some random guy, and then there are other formats also which can follow. This 25 years of experience guys CV can be even I cannot hear you. বাকি সবাই শুনতে পাচ্ছে কি? হ্যালো? No, what is the audio missing? Probably network issue. Okay. Abhigda, can you hear me? Okay. Okay, maybe he need to be reconnected. Yeah, it was disconnected. Okay. Now আমার কোয়েশ্চেন হচ্ছে, যারা এখানে ফ্রেশার্স আছো বা সবে এক্সপিরিয়েন্স গেইন করতে শুরু করেছো, what more things you want to know? Okay, Obik, now I'm sorry, নেটওয়ার্কে কিছু প্রবলেম ছিল। okay, now okay, Obik, my point is that I absolutely agree with you. The whatever you have shown, just that the CV structure, even he is having quite good amount of experience, let's say 25 years what you have shown, but still he made it possible within 2 pages only, nicely decorated and all. But can it be graphical way? Means I mean to say that it's something new, means something your 6 seconds cannot, people cannot read all those things basically. They Oh. can read only, they can read only not even the all bullets, not even the all headlines also, not even the all subheadings also within 6 seconds. So can Surely. it be graphical? So my point is that Absolutely. in LinkedIn, whatever I have found, obviously, see, I am not comparing with those people who are a general, who is CEO or the CTO kind of thing, basically. Yeah, But still, so Rahul, here there is one example যেটা হচ্ছে বেসিক্যালি একটু গ্রাফিক্যাল ফরম্যাট, মানে নট লাইক দ্য ফার্স্ট ওয়ান যে যে ওই বাচ্চা ছেলেটার যে সিভিটা দেখলে, বাট ইট ইজ স্টিল ইন আ ওয়ে লিটল মোর কালারফুল অ্যান্ড লিটল মোর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ what he does or how he has gained some experience or what is his domain of expertise, all these things. And okay. you can see this is a experienced person. Okay, his name is Nitesh Kumar Srivastava, and he has an experience since 2007 July till 2020, of course. And again, he has mentioned whatever he has to about his job experience and his core competencies and stuff. And it's a short form. He has not mentioned much about his educational background. He has just mentioned about what he has done about engineering, nothing much. So yeah, this is a format where he has made it very short and crisp, and in this format he could have added something more, because as you can see, after a certain point, this left side blue part is completely empty, right? So he could have put a lot of more information within that space. Plus here also at the end of this second page there is like almost
one third of the page which is like empty. He could have added a lot of things in terms of his career objective, his the hobbies or whatever could have been added here, which he has missed out. But then yeah, this is one format. Okay, so this format is quite better. Means this is another format. Okay. Yeah, this is another format. So ফরম্যাটের ক্ষেত্রে কি হচ্ছে, আমি যেগুলো ট্রেন্ড ওয়াইজ আমি যেগুলো দেখছি যে মোস্টলি ফরম্যাট গুলো দুটো পার্টে ভাগ করা হচ্ছে, যেখানে হয়তো একটা লেফট সাইডে একটা পার্ট আছে যেখানে লেসার ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ইনফরমেশন আর বিইং পুট, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটার জন্য ব্রডার পার্টটা রাখা হচ্ছে পেজের, যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে, সেখানে স্টেপ বাই স্টেপ ওরা লিখছে জিনিসগুলো। তো দিস ইজ Can I draw an inference over here যে যারা যারা ধর ফ্রেশার্স, মানে আমি সবে জাস্ট এই পাস করে বেরোলাম 2020-তে, ঠিক আছে, বা আমি 2019-এ পাস করে বেরিয়েছি, 6 মাস বা 1 বছর হলো আমি চাকরি করছি। তো আমার ক্ষেত্রে নাও ইট ইজ মোর ইম্পর্টেন্ট টু শোকেস হোয়াট ইজ মাই এবিলিটি, লাইক আমি কি পাস করে বেরিয়েছি, আমি মানে কোন কলেজ থেকে, দ্যাট ইনস্টিটিউট নেম, দেন আমি কত পার্সেন্টেজ মার্কস পেয়েছি, হোয়াট আর মাই ইন্টারেস্ট অন দ্য সাবজেক্টস অ্যান্ড অল দোজ থিংস। সেখানে হয়তো যেমন এই আগের সিভিটা যেটা দেখালি যে নীতিশ কুমার 2007 থেকে হি স্টার্টেড হিজ ক্যারিয়ার বেসিক্যালি। সো অবভিয়াসলি আজকের ডেটে কিন্তু ও বিশ্বেশ্বরা কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে পাস করেছে না অন্য কোনো জায়গা থেকে পাস করে, obviously if it is Cambridge or IIT then it is something different, but that's something stand out, something somewhere else, but আমার কথা হচ্ছে যে তার মানে আমরা এটা একটা মেনে চলতে পারি যে আমি যখন ফ্রেশার্স, আমার কাছে তো পুঁজি হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আর আমার পুঁজি হচ্ছে যে আমি যদি কোনো ইন্টার্ন বা কোনো ট্রেনিং করে থাকি বা আমার কোনো সার্টিফিকেশন থাকে, তো আমি সেগুলোকে শোকেস করলাম। এবং কিন্তু যখন আমি এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছি, যখন আমি আই এম গোয়িং লেটস সে 10 years 5 years অর মোর দ্যান 10 years, দেন আমার প্রজেক্ট ওরিয়েন্টেড ইনফরমেশন গুলো আমার বেশি করে হাইলাইট করা দরকার, রাদার দেন পুটিং দোজ অল আদার থিংস বেসিক্যালি, রাইট? Yes. তো then মানে অ্যাজ আ কাউন্টার থট এটাও আমার মনে হয় যে অ্যাজ আ ফ্রেশার যেহেতু খুব বেশি কিছু দেখানোর নেই তাদের সিভিতে, এন্ড দে আর ট্রাইং টু কিপ ইট উইদিন ওয়ান পেজ, তো আমার মনে হয় যতটা সম্ভব ইনফরমেশন ওর মধ্যে পুট ইন করা যায়, দ্যাট উইল বি বেটার ফর দেমসেলফ অনলি। কারণ কি হয়, জাস্ট বেসিস অফ আই থিঙ্ক কেউ এখানে ওকে আই থিঙ্ক আমার মনে হয় অ্যাজ আ রিক্রুটার যারা হায়ার করতে চায় তাদের মানে জাস্ট এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের উপরে হায়ার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। Obviously they will shortlist, they will have their যেটাকে বলে ছাঁটাই করার প্রসেস, সেই জিনিসটা ওরা করবে বেসড অন দ্য সিভি, এন্ড দেন অবভিয়াসলি একটা ফিজিক্যাল ইন্টারভিউ তো হবেই, ইট ক্যান বি মাল্টিপল রাউন্ডস অলসো সিলেকশনের জন্য, বাট দেন সিভি ইজ ওয়ান ইম্পর্টেন্ট থিং যেটা হচ্ছে যেটা ফার্স্ট ইমপ্রেশনটা ক্রিয়েট করে। সো as much as information is possible that can be put in, it's better for that guy. ওকে ফাইন। তো আজকে তো এখানে বেশি অনেকে কেউ নেই, তো আমি এক এক অয়ন তুমি কিছু বলছো বলো। হ্যাঁ, দুটো জিনিস আমি যেটা ফলো করেছি, এক সিভিতে যে তাদের নামটা দেয় সেটা অনেকে ফেন্সি ল্যাঙ্গুয়েজ মানে ফেন্সি ফন্টে দেয়। অ্যাবসলিউটলি। মানে আমার ক্ষেত্রে বলছি, আমি নামটা পড়তে গিয়ে আমি আটকে গেছিলাম যে কি লিখেছে, মানে ট্রিপল লাইন, যে তুমি বুঝতে পারছো কোন ফন্ট গুলো বলছি, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি সেটা নট রাইট, নট প্রফেশনাল। সেকেন্ড পেয়েছি পুরো সিভিটা লেখা মানে 10 মানে ফন্ট 10-এ লেখা সাইজে, এবং নামটা লিখেছে 36-এ, মানে আউট অফ প্রপোর্শন একদম। হ্যাঁ, তো মানে আমি এই দুটো কেন মানে জাস্ট পয়েন্টটা উল্লেখ করলাম যে যেগুলো না চোখে লাগে, মানে সিভি দেখেই সেগুলো পড়ার মতো ইন্টারেস্ট থাকে না। তো অয়ন কি হয় না, দেখো আমরা যাদের ব্যাপারে কথা বলছি, মানে যারা হয়তো এই ধরনের সিভিল লিখেছে বা লেখে, মোস্টলি দে আর ফ্রম মফস্বল মানে সাবারবান এরিয়াজ, এন্ড
they don't have so much of exposure to what we are discussing right now, right? সেই এবং কারণে এগুলো ডিসকাসটা হচ্ছে। এক্স্যাক্টলি তো আমাদের হোপের মোটোটাই এটা যে যাদের হয়তো রিচ নেই, অ্যাক্সেস নেই দিস ইনফরমেশন অর দিস নলেজ অর দিস আইডিয়াস, যে একটা সিভি কিভাবে লিখলে পরে সিভিটা প্রফেশনাল লাগবে এবং প্রপার লাগবে, আমাদের উদ্দেশ্যটা এটাই যে তাদেরকে আমরা এই আইডিয়াস গুলো এবং এই হোল আইডিয়া মানে হোল আউটলুকটা ওভারলুকটা দেবো, রাইট? সো আই থিঙ্ক এই যে ফন্টের মিসম্যাচ বলো বা নামটা এমন একটা উদ্ভট ফন্টে লেখা, এই জিনিসগুলো হয়তো ওরা জানে না বলে করছে, এবং আমার মনে হয় আমি কিন্তু ওদেরকে শেখানো হবে। এটা মেনশন হ্যাঁ, স্পেসিফিক্যালি এই কারণে করলাম যাতে এই ভুলগুলো না হয়। absolutely and I appreciate, কারণ font selection is very very important for any document, not only CV, in any document of your life it's very very important, font selection. ওকে ফাইন। সো আমি জাস্ট, আমাদের সেশনের সময়ও আর বেশি নেই, কিন্তু তো এক এক করে আমি কেউ যদি কিছু কোয়েশ্চেন করতে চাও প্লিজ আস্ক, অর দেন আদারওয়াইজ আজকে তো অনেক বেশি লোক নেই, তো চ্যাটে কোয়েশ্চেন করার দরকার নেই। তো স্টার্টিং ফ্রম ফ্রেশার্স লাইক অঞ্জন or Deep or Monidippa, then I'll come back to little more experience guys. If you have any question or if you think যে এটা করলে বা এগুলো জানালে আমাদের আরো ভালো হতো, তারপরে আমি একটা সাজেশন দেবো, দেন ইউ সে দ্যাট যে হ্যাঁ এটা করা উচিত কিনা। বেসিক্যালি ফার্স্ট উই উড লাইক টু হিয়ার ফ্রম ইউ। হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি এখন যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি বেসিক্যালি আইটির সফটওয়্যারে। সো আমি যদি মুভ করতে চাই অ্যাজ আ ডিজাইন ফিল্ড, মানে ধরো গ্রাফিক ডিজাইনার ওর ইউএক্স ইআই ডিজাইনারে, যেখানে আমার কিন্তু কোনো এডুকেশনাল ডিগ্রি নেই ডিজাইনারের উপর, অ্যান্ড আলাদা করে কোনো প্রফেশনালও আমার ডিগ্রি নেই, ডিগ্রি বলবো না, মানে কোনো এক্সপিরিয়েন্সও নেই। সো অ্যাজ আ জিরো ডিগ্রি অ্যান্ড জিরো প্রফেশনাল এক্সপিরিয়েন্স আমি যদি ওইসব ইন্ডাস্ট্রিতে ঢুকতে যাই, তাহলে আমাকে কিভাবে আমার সিভিটাকে মানে ওদের কাছে অ্যাড্রেস করলে ভালো হয়? ধরো আমি সফটওয়্যার গুলো ধরো জেনে নিলাম, বা একটা ধরো ওয়েবসাইট আমি নিজে ক্রিয়েটও করলাম, কিছু ফ্রিল্যান্সিং এর কাজও করলাম, জাস্ট মানে আমি কি করে অ্যাপ্রোচ করব, মানে আমাকে নেবে কেন ওরা? okay, very very good question and very tricky question. So the thing is that আচ্ছা সবাই একটু, হ্যাঁ থ্যাংক ইউ। সো যেটা হয়, আমি কখনো আমার কেরিয়ার পাথ এভাবে চেঞ্জ করিনি, যেখানে হয়তো আমাকে রাইট ফ্রম দ্য স্ক্র্যাচ শুরু করতে হবে। সো আমার এই ব্যাপারে খুব একটা এক্সপিরিয়েন্স নেই টু বি অনেস্ট, বাট আমার যেটা মনে হয় ইস এগেন মাই পার্সোনাল ওপিনিয়ন, নট দ্যাট ইট হ্যাজ টু বি ফলোড লাইন বাই লাইন। আমার যেটা মনে হয় যে যখন তুমি এরকম কেরিয়ার পাথ চেঞ্জ করার চেষ্টা করছো, তখন দুটো জিনিস হবে। এক নম্বর, তুমি যে ইন্ডাস্ট্রিতে যেতে চাইছো বা যে কোম্পানিতে যেতে চাইছো, তারা তোমাকে অ্যাজ এ ফ্রেশার বলে মানে মানবে আর কনসিডার করবে। সো ইউ ডোন্ট হ্যাভ এনি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ফর দেয়ার বিজনেস, অ্যান্ড নাইদার ইউ হ্যাভ এনি প্রফেশনাল এক্সপিরিয়েন্স ফর দেয়ার বিজনেস এগেন। সো তোমাকে ফ্রেশার বলে মানা হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যাতে তুমি কিছুটা লেভারেজ পাও, তার জন্য তোমাকে কি করতে হবে, ওই বিজনেসে, ফর এক্সাম্পল ইউ আর টকিং অ্যাবাউট গ্রাফিক ডিজাইন, ওদের বিজনেসে গ্রাফিক ডিজাইনিং এ যে সফটওয়্যার গুলো দরকার হয়, আমার মনে হয় নট অনলি 6 মাস বা 3 মাসের ক্র্যাশ কোর্স, আমার মনে হয় একটা প্রপার 2 বছর বা 3 বছরের একটা প্রপার ট্রেনিং নেওয়া ইন দ্যাট সফটওয়্যার, সো দ্যাট ইভেন দো ইউ আর নট অ্যাওয়্যার অ্যাবাউট দ্যাট সাবজেক্ট, ইউ নো হাউ ইট টু বি ডান, ইট ক্যান বি ডান। তুমি যদি সফটওয়্যারটা চালাতে জানো, ইট রিমেন্স অনলি অ্যাবাউট দ্য কন্টেন্ট পার্ট। তুমি যদি সফটওয়্যারটা না জানো, দেন ইট বিকামস বোথ কন্টেন্ট অ্যান্ড দ্য সফটওয়্যার লার্নিং, অ্যান্ড দ্যাট বিকামস এ প্রবলেম। ওকে, যদি অ্যাটলিস্ট ওই ওই ইন্ডাস্ট্রিতে স্টেপ ইন করার আগে যদি তুমি তোমার নিজের সফটওয়্যার স্কিলটা এনহ্যান্স করে একটা নিজের জন্য একটা বেস তৈরি করো, দেন ইভেন দো ইউ উইল বি কনসিডার্ড অ্যাজ আ ফ্রেশার, স্টিল ইউ উইল হ্যাভ সাম সর্ট অফ স্কিল, সাম লেভেল অফ স্কিল সেট which will be proving beneficial for their company, and they might be willing to hire you even as a fresher. Okay, but if you don't know the software, you are gone, you are out. অ্যান্ড যদি মনে হয় যে গ্রাফিক ডিজাইনিং সম্পর্কে আরেকটু কিছু শেখা উচিত, আরেকটু কিছু রিসার্চ করে সেই ব্যাপারে কিছু কাজ করে, মানে অ্যাজ আ ফ্রিল্যান্সার অর মেবি অল বাই ইয়োর ওন, মানে
কাউকে মানে কারোর কাজে লাগানোর জন্য নয়, জাস্ট ফর ইউর skill development. You can create some graphic designing all your own, and you can just create a portfolio, show it to their firm where they're going to have the interview, and just show them what you're capable of. And then if they find that your job is good enough as a fresher, and then they will realize that you will be slowly developing your skill, and your performance or your creativity will go one notch higher day by day. Obviously they will hire you. So writing the CV is lesser important here, or rather I would say that you enhance your skill set and that will help you. I can add আচ্ছা, a week. হ্যাঁ একটা জাস্ট ছোট্ট কথা, সেখানে আমি যে আমার প্রিভিয়াস যে ইন্ডাস্ট্রিতে কাজ করেছি সেটা রিলেভেন্ট যে টপিক বলবো না, সেটা রিলেভেন্ট যে স্কিলস গুলো ওই ইন্ডাস্ট্রিতে লাগবে সেগুলো ধরো আমি দিলাম সেভাবে ম্যাচ করিয়ে ভেবে চিনতে। তাছাড়া কি আমি যে ধরো সফটওয়্যারের কাজ করেছি সেই এক্সপিরিয়েন্সটাও কি দেওয়া যাবে, না ওটার অতটা রিলেভেন্স হবে না ওই ইন্ডাস্ট্রিতে? Can I take this question? Because I have seen those people who have changed this line basically. What to do? So I think যদি সফটওয়্যার নলেজ রিলেভেন্ট হয়, obviously that helps. যদি রিলেভেন্ট না হয়, you can mention, but it will not be counted as something, as a bonus point, honestly. For example, আমি যদি আজকে আর্কিটেক্ট হই and I know AutoCAD and whatever Microsoft project or 3D Max, and then I think that আমার মনে হয় আমার ওয়েব ডিজাইনিং এ ঢোকা উচিত, right? I don't know ABCD of web designing, and তাতে কি টুল লাগে কি সফটওয়্যার লাগে I don't know. Even though I know AutoCAD, even though I know 3D Max, why, if you are the recruiter of that company, why you will count me as something, right? আমার AutoCAD এর নলেজ দিয়ে আমি কি করব ওয়েব ডিজাইনিং এ? It will not be useful, right? So doesn't make sense. Can I add here? Yeah, please. Okay, Munidip, there is আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি, তোমার ক্ষেত্রে দু রকমের সলিউশন হতে পারে। অভিক যেগুলো বললো অ্যাবসলিউটলি রাইট, আমি আরেকটু ওটাকে সাজিয়ে বলছি প্র্যাকটিক্যাল ওয়েতে। দেয়ার আর দ্য টু থিংস। অভিক যেটা বলেছে অ্যাবসলিউটলি রাইট, যে আমাকে কোনো যদি পাথ চেঞ্জ করতে হয়, অন্য পাথে যেতে হয়, তাহলে কোম্পানি কেন হায়ার করবে তার জন্য আমাকে সেই স্কিলের ডেভেলপমেন্টে যেতে হবে, ঠিক আছে, দ্যাটস ওকে। বাট তোমার যা কোয়েশ্চেন, আমি যতদূর ইফ আই এম নট আন্ডারস্টুড রং, একটা শর্ট টার্ম হতে পারে আর একটা লং টার্ম হতে পারে। নাও ইফ ইট ইজ আ শর্ট টার্ম, মানে ধরো তুমি 1 বছর একটা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করেছো, তুমি হঠাৎ করে ঠিক করলে যে না আমি গ্রাফিক ডিজাইনিং এ কাজ করতে চাই, বা লাইটসে ডিজাইনিং এ কাজ করতে চাই। বাই দ্য ওয়ে, তোমার মানে কি সেগমেন্ট কি, তুমি কি ব্যাকগ্রাউন্ড থেকে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল? আমি ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। ওকে, ফাইন। তো ইলেকট্রিক্যালে আমি কালকে থেকে আমি ডিজাইন করতে চাই, তার জন্য তুমি বললে যে হ্যাঁ আমি অলরেডি কিছু কাজকর্ম গ্রাফিকের ওপর কাজ করতে চাই, তো গ্রাফিকের জন্য আমি কিছু সফটওয়্যার কোর্স করছি, কিছু ফ্রিল্যান্সিং কাজ করছি, বা কিছু আমি একটা ওয়েবসাইটও ডিজাইন করার মতন আমার ক্যাপাবিলিটি আছে বা তৈরি করেছি আমি সেটা। বাট মেবি দ্যাট ইজ নট গুড এনাফ, যেটা অভিক বললো যে একটা ফুল ফ্লেজেড অভিজ্ঞতা দরকার। তো এক্ষেত্রে তোমার যে আইটি স্কিলগুলো তুমি 1 বছর ধরে অ্যাকোয়ার করেছো, আমি এই জন্য বলছি কারণ আই হ্যাভ সিন সামবডি হু ওয়ার এক্সপিরিয়েন্সড অফ 15 years ইন এয়ার কন্ডিশনিং ফিল্ড, অ্যান্ড ও হঠাৎ করে লাইন চেঞ্জ করে ডিসি ইন্ডাস্ট্রিতে চলে গিয়েছিল। দুটোর মধ্যে কিন্তু খুব একটা নেই, সিমিলারিটি নেই বেসিক্যালি, মানে তুমি যদি খালি চোখে দেখো। তো আমি ওর সঙ্গে অনেক আলোচনা করেছিলাম পরে, তো আমি যেগুলো জেনেছিলাম সেগুলো আমি তোমাকে গাইড করতে পারি। যে একটা করা যায় যে শর্ট টার্ম, যে আজকে তোমার ওই সিভিতে যেগুলো অভিক বললো না, যে ক্রোনোলজিক্যাল জায়গা তোমার এক্সপিরিয়েন্সটা, এমনিতেই তো 1 বছরে তোমার বিশাল কিছু এক্সপিরিয়েন্স হয়নি, তো ওই এক্সপিরিয়েন্সটা তুমি যেটা সুন্দর বললে যে আমি ওখান থেকেই বেছে বেছে নিয়ে লিখবো যে এই সফটওয়্যারগুলো জানি, যেগুলো তোমার পরের অ্যাসাইনমেন্টে অনেকটা অ্যালাইন করবে আর কি, সেটা গুড ওয়ে। কিন্তু স্কিল অ্যান্ড ডেভেলপমেন্ট বলে একটা তোমার ক্ষেত্রে কিন্তু, যেটা অন্য লোকের ক্ষেত্রে হয়তো জাস্ট অটোক্যাড, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল লিখে দিল, তোমার ক্ষেত্রে কিন্তু এটা কি, এই ট্যাবটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। You need to write over there what kind of short
or short-term course you have already done, what kind of, based on that software course or based on that graphic design, what you have already delivered as a freelancer or as a whatever your portfolio, like তুমি একটা ওয়েবসাইট ডিজাইন করেছো সেটা ওখানে মেনশন করলে। তো কালকে আমি যখন তোমাকে হায়ার করতে গেলাম দেখলাম যে ওকে এই মেয়েটা হয়তো আগে মানে একটা আইটি কোম্পানিতে কাজ করেছে, অতটা রিলেভেন্ট এক্সপিরিয়েন্স নেই, কিন্তু কিছু কিছু ওখান থেকে পয়েন্ট আছে, ব্রাউনি পয়েন্টস। অ্যান্ড সেকেন্ডলি এই যে স্কিল অ্যান্ড ডেভেলপমেন্টের পার্টটা তোমার ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে ওটা অন্য কারোর ক্ষেত্রে হয়তো জাস্ট একটা অটোক্যাড লিখে দিল বা যেটা জানে লিখলো, অবশ্যই জাস্ট একটা নয়, যেটা জানে সেটা লিখলো, কিন্তু তোমাকে এই পার্টটাতে কিন্তু ইলাবোরেট করে লিখতে হবে যাতে ওই এমপ্লয়ারের চোখে এই জিনিসগুলো পড়ে যে হ্যাঁ ইউ আর ইকুইপড উইথ সার্টেন টুলস উইচ ক্যান ডেলিভার দ্য রেজাল্ট। দ্যাটস অল। আমার মনে হয় তাতেই তোমার প্রবলেম সলভ হবে। আর লং টার্ম তো অবশ্যই, লং টার্ম তো যেটা অভিক বললো, তুমি ধরো আজকে তুমি ঠিক করেছো কিন্তু তোমার অ্যাসপিরেশন হচ্ছে 3 বছর পর তুমি গ্রাফিক ডিজাইনার হতে যাবে, তো ততদিনে তুমি যতটা কাজ করবে বা তোমার যা পরিচিতি হবে তাতে তোমার এমনিই হয়ে যাবে আর কি। সো দিস ইজ শর্ট অ্যান্ড লং। থ্যাংক ইউ অভিকদা, থ্যাংক ইউ রাহুলদা। অ্যাকচুয়ালি খুব ভালো মানে সাজেশনটা পেলাম, গাইডেন্স সত্যি দরকার ছিল আমার। হ্যাঁ আমরা এটাই করি। তো আমরা আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আমরা জানি আমাদের অডিয়েন্স হয়তো খুব একটা বেশি সংখ্যক নয়, কিন্তু আমরা জানি যে এই অডিয়েন্সটা আজকে থেকে হয়তো 1 বছর পর we may do the second session for every session basically. তো আমাদের নেক্সট হচ্ছে এই সিভির সঙ্গে আমরা ইন্টারভিউ এর টিপসের ওপরও একটা সেশন করব, নট নাও, মেবি আনাদার 21 days or 25 days। তো সেগুলোর জন্য তোমরা তোমাদের কতটা উৎসাহ আছে বা এই সিভি রিলেটেড তোমাদের আর কি জানার আছে, যে কজন আছো জাস্ট মানে আর যদি কেউ কিছু বলো তাহলে ঠিক আছে, আর বা কিভাবে আরো করলে তোমাদের আরো এটা এগুলো উপকার হয় আর কি। বেসিক্যালি এভরিবডি, ইট ইজ ফর এভরিবডি, কোয়েশ্চেন ইজ ফর এভরিবডি। একটা কোয়েশ্চেন আছে আমার এখানে অভিজ্ঞতার কাছে, এই যে আমরা বারবারই শুনছি না যে সামারি যে পয়েন্টটা সেটা আমরা জেনারেলি কপি পেস্ট করি অর আমরা গুগল থেকে নিই বা যে কোনো জায়গা থেকে আমরা হেল্প নিই। তো সামারি পয়েন্টটা অ্যাকচুয়ালি আমরা দেখেছি অনেকে অনেক কিছু লেখে, এটা আমিও অনেক সময় অনেকের টিভি দেখেছি যে রেফারেন্স হিসেবে রাখার জন্য। তো অনেকে অনেক কিছু লেখে, কেউ হয়তো লিখে যে আমি পার্সোনালি এই ধরনের, কেউ লেখে আমি পার্সোনালি এই যে করে এসেছি, কেউ হয়তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওখানে অ্যাড করে দিল, তা এই ধরনের কিছু লেখা। সামারিতে মানে জিস্ট ওয়াইজ আমরা কি লিখতে পারি, শর্ট অ্যান্ড ক্রিস্পি কি ধরনের সামারি হতে পারে? যে মানে সামারি বলছি মানে সেটা অবশ্যই লেন্দি হবে না, কিভাবে মানে মেনশন করতে পারি যে সামারিটা যখন আমি একদম টিভির ওপর দিকে দিচ্ছি ওটা পড়ে সে বাকিটা ইন্টারেস্ট পাবে বা বাকিটা দেখবে। ওকে, সো টু আনসার দ্যাট, ওই যে রাহুলদা বলছিল না যে অন অ্যাভারেজ একজন রিক্রুটার একটা সিভির দিকে 6 সেকেন্ড তাকায় মাত্র, তো 6 সেকেন্ডটা মোস্ট অফ দ্য রিক্রুটার ইউজ করে ওই সামারিটুকু পড়ার জন্য। সো the important part about the summary is that it should be short enough to for somebody to read within that 6 to 10 second, and along with the format, obviously format should be eye catchy enough or colorful or visually appealing enough. By the same time summary যেটা তুমি জিজ্ঞেস করছো সামারিতে কি লিখতে হবে বা কি লেখা উচিত, so it is basically if you are a fresher you should just write about your enthusiasm about stepping into an industry or a company or a particular field of the industry যেখানে you will learn, you will develop your skills, you will grasp whatever being happening around you within the organization or within the industry, and you want to outperform others, whatever it may be. And you have to highlight the catchphrases when I say particular words which will show your characteristics. Okay, for example, if you say enthusiastic, that's one thing. If you say hardworking, that is another thing. If you say smart working, that is another thing. So you have to choose what you want to write. Okay, remember, I'm talking about the freshers here. Remember that you don't have much to write in the CV. You have just one page. Within one page you have to write whatever you have to write, but then
খুবই কম লেখার আছে। So summary should be something which will give a clear picture about yourself as a person or a professional or an individual, ঠিক আছে? আর যারা হচ্ছে একটু এক্সপিরিয়েন্সড, লেটস সে 5 ইয়ার্স 7 ইয়ার্স 10 ইয়ার্স, ওদের জন্য এরকম বলা উচিত যে তুমি যে পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে জব করছো, a seasoned professional, just a catchphrase, a seasoned professional. If you have a 7 years of experience, you can write this about yourself, a seasoned professional. Now, if you write something like vastly experienced in different technologies, for example, if somebody like Monidipa is working in IT field, or somebody is working in manufacturing or machineries or in a plant, whatever it may be, a seasoned professional, well experienced in this XYZ format or XYZ software or XYZ machine handling or manufacturing, whatever it may be, right? So something that sort of, and then some more, right? For an experienced person, I'll just give one example of the guy who, okay, just 1 minute, I'll just read it. It's like 3-4 lines only, and you guys can understand for an experienced person what can be written. Okay, just 1 minute. One minute, there is some issues, I'm not able to open the file. Just a week. Okay, maybe he will be joining soon. Yeah. অঞ্জন, হ্যাঁ দাদা বলো। তুই বল, আমি কি বলবো? Arjun went to silent. Anyway. Hello, sorry. ঠিক আছে, শুনতে পাচ্ছি। সো আমি যে 25 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স বলে যে সিভিটা দেখালাম, সেখানে কি লেখা রয়েছে আমি জাস্ট পড়ছি 3-4 লাইন। A dynamic and result oriented professional with approx 25 years of experience in multiple disciplinary project management, contract management, site and construction management, quality management and team management. দুটো লাইন হলো, ঠিক আছে? Astute manager with a flair of adopting modern project execution methodologies, system compliance with quality standard, expertise in swiftly ramping up projects with competent cross-functional skills and on-time execution, holds the distinction of successfully delivering construction and fit-out projects across the career span, endowed with exemplary relationship management skills with proven ability and developing long-lasting relations. So 5টা লাইন লিখেছে, বাট ওর মধ্যে সবকিছু বলে দিয়েছে। ও ডাইনামিক, ও রেজাল্ট ওরিয়েন্টেড, ও গোল ওরিয়েন্টেড সেটা বলে দিয়েছে, ওর 25 বছর এক্সপিরিয়েন্স আছে এবং মাল্টি ফ্যাসেটেড, যে প্রজেক্ট ম্যানেজমেন্ট হোক, কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট হোক, সাইট কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট হোক, কোয়ালিটি ম্যানেজমেন্ট হোক, সবকিছু বলে দিয়েছে। অ্যান্ড দেন ওর মধ্যে যে ফ্লেয়ারটা আছে টু ডেলিভার সামথিং, টু ফলো সার্টেন এক্সিকিউশন মেথোডোলজি, সেগুলো বলে দিয়েছে। ওর মধ্যে আর কি কি গুণ আছে সেই জিনিসগুলো বলে দিয়েছে। এক্সপার্টিস যেগুলো, সুইফটলি র্যাম্পিং আপ দ্য প্রজেক্ট উইথ কম্পিটেন্ট ক্রস ফাংশনাল স্কিলস, সেটা বলে দিয়েছে।
টাইমলি এক্সিকিউশন করাতে পারে সেটা বলে দিয়েছে, এবং ডিস্টিংশন হোল্ড করে যে সাকসেসফুলি ডেলিভার করেছে প্রজেক্ট অ্যাক্রস হিজ ক্যারিয়ার স্প্যান, সেটাও লিখে দিয়েছে। সো বেসিক্যালি যখন কোনো ইন্টারভিউ হয়, তখন যখন এই কোশ্চেনটা করা হয় তোমাদের যে নিজের সম্পর্কে কিছু বলো, তখন আমরা কি বলতে শুরু করি? হ্যাঁ, আমি এখান থেকে পাস করেছি, আমার বাড়ি এখানে, আমার বাবা মা এখানে আছে, আমার ভাই বোন এতজন, আমি এত পার্সেন্ট মার্ক পেয়েছি, আমরা এগুলো বলতে শুরু করি। দ্যাটস রং। তো আমাদের যেগুলো বলা উচিত সেগুলো হচ্ছে এই জিনিসগুলো, হোয়াট ইজ আওয়ার অ্যাচিভমেন্ট, হোয়াট উই হ্যাভ ডান, রাইট? এই জিনিসগুলোই লেখা উচিত সামারিতে। সো ইফ ইউ ক্যান রিলেট বোথ দ্য থিংস, সো জাস্ট আই এম জাস্ট সেইং দ্যাট এই সামারিতে যে জিনিসগুলো লিখবে, ইট শুড বি ইউনিক, ইট শুড বি অ্যাবাউট ইয়োরসেলফ, এবং it should be in line to what you say when you are asked this question in the interview. That's what I'm trying to say. Okay. Thank you, Udit. Thank you, Ovik. I think if in no more question, we can close the session. Or if anybody want to ask anything, please shoot. আমরা নেক্সট সেশনে অনিশা আছিস? অনিশা, সো উই উইল বি গোয়িং, বললাম আছিস, চলে গেল। তো যাই হোক, শুভঙ্কর প্লিজ গেট ইন টাচ উইথ আর অ্যান্ড দেখ অটোক্যাডের সেশনটা পরে করা যায় কিনা। আর নেক্সট আমরা একটা হয়তো ওই ইন্টারভিউর ওপর একটা সেশন করব, এবং খুব প্র্যাকটিক্যাল ওয়েতে, নট ফ্রম দ্য এইচআর অ্যাঙ্গেল একটা ঠিক আছে, বাট আমাদের অ্যাঙ্গেল দিয়েও না অনেক কিছু খুবই বোঝানোর আছে। মানে আই আন্ডারস্ট্যান্ড এত কম লোকজন দিয়ে হয়তো সেশন হয় না। We were anticipating 20 plus, even I was aspiring almost 30 plus, but I think it is boils down to 12 only. আচ্ছা, ডু ইউ থিঙ্ক, রাহুল দা, ডু ইউ থিঙ্ক যে টাইমিংটা একটু খারাপ হচ্ছে আমাদের এই কলগুলোর? তো বল না, এই সাজেশন বল না। আমার তো আই ডোন্ট নো, মানে I mean the attendance is so low, আমার মনে হয় যে রবিবারের সন্ধ্যাবেলাটা সবাই হয়তো নিজের